গড, হ্যালো গাইজ, হ্যালো, কি অবস্থা সবার? কেমন আছি আমরা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছি। তোমাদের দোয়া আমি আছি মোটামুটি ঠিকঠাক। লাইট মনে একটা কম জ্বালানো, ওয়েট অন। ওকে, এবার আই গেস ঠিকঠাক আছে। আমার স্ক্রিন কই? হ্যাঁ, ঠিক আছে। হ্যালো গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং আপনাদের দোয়া আমি আছি মোটামুটি ঠিকঠাক। সবাইকে তাপগতিবিদ্যার লাস্ট লেকচারে স্বাগতম। আজকের ক্লাসের মাধ্যমে আমাদের তাপগতিবিদ্যা অধ্যায়টা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। সো দিস ইজ দ্য লাস্ট লেকচার অন থার্মোডাইনামিক্স। ওকে, আমরা বেশ কিছুদিন ধরে চ্যাপ্টারটা পড়তেছিলাম, বাট আশা করি খুব বেশি লেকচার লাগে নাই। 12টার মধ্যেই কমপ্লিট হয়ে যাচ্ছে। কোনো লেকচার, একটা লেকচার মানে একটু বড় হয়েছে, আবার একটা লেকচার কিন্তু ছোট হয়েছে। ওভারঅল একটা মডারেট সাইজের চ্যাপ্টার, খুব বেশি বড় না। এবং এখান থেকে প্রশ্ন আসবে। এইচএসসি পরীক্ষায় তুমি মানে ধরেই নিতে পারো যে এখান থেকে প্রশ্ন আসতেছে, তুমি একটা প্রশ্ন পাবাই এবং প্রশ্ন আসার সম্ভাবনা ইঞ্জিনের পার্ট থেকে বেশি। এইচএসসি পরীক্ষায় হচ্ছে ইঞ্জিন থেকেই প্রশ্ন করে নর্মালি। তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকেও প্রশ্ন করতে পারে, যে প্রক্রিয়াগুলো নিয়ে আমরা পড়াশোনা করছিলাম সেখান থেকেও টুকটাক প্রশ্ন হতে পারে। বাট লাস্টের দিকে যে সব জিনিস আমরা পড়লাম সেখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। ওকে, সো আমাদের মোটামুটি সব থিওরি তো শেষ হয়ে গেছিল। একটা থিওরি হচ্ছে বাকি আছে, সেটা হচ্ছে রেফ্রিজারেটর। সো রেফ্রিজারেটরের থিওরিটা আমরা আজকে ক্লাসে পড়বো। খুবই সহজ থিওরি, ইঞ্জিনে আমরা যা পড়ছি তার জাস্ট উল্টা। এর পাশাপাশি আমাদের কিছু ম্যাথ করা লাগবে। আমি তোমাদেরকে বলছিলাম যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কিছু ম্যাথ আমাদের করা বাকি আছে, বা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সমস্ত প্রক্রিয়ার কিছু মিক্সড ম্যাথ করা আমাদের বাকি আছে। সেই এক্সট্রা ম্যাথগুলো হচ্ছে আমরা প্রথমে করব। এর পাশাপাশি আমি ইঞ্জিনের আরও কয়েকটা ম্যাথ তোমাদেরকে করাই দিব, ইঞ্জিনের কনসেপ্ট আর একটু ক্লিয়ার করার জন্য। যদি ইঞ্জিন থেকে হালকা একটু প্যাঁচায় প্রশ্ন করে কীভাবে করতে পারে সেগুলো হচ্ছে একটু দেখাই দিব। দেন হচ্ছে লাস্টে গিয়ে আমরা রেফ্রিজারেটর পড়বো এবং রেফ্রিজারেটরের 4-5টার মতো ম্যাথ আছে, সেগুলো করে ফেলবো। সো আজকের ক্লাসটা মেইনলি ম্যাথ ওরিয়েন্টেড। লাস্টে গিয়ে হালকা একটু থিওরি আছে, সেটাও রেফ্রিজারেটরের থিওরি। তাহলে আমাকে একটু জানাই দাও সব কিছু ঠিকঠাক আছে কিনা, আমার কথা ঠিকঠাক শুনতে পারতেছো কিনা, সব কিছু ঠিকঠাক দেখতে পারতেছো কিনা। এবং যদি সব কিছু ঠিকঠাক থাকে আমরা ক্লাস শুরু করব। অনেকে জিজ্ঞাসা করতেছিল এরপর আমরা কোন চ্যাপ্টার শুরু করতেছি। এরপর হচ্ছে আমরা অবশ্যই জ্যামিতিক আলোক বিজ্ঞান চ্যাপ্টার নাম্বার 6 শুরু করব। ঠিক আছে, তাহলে চলেন। কি অবস্থা দাদা? একটা বিয়ে করাই দেন। পীর এত তাড়াতাড়ি কেন? ভাত খাই দৈনিক, প্রমিত ভাইয়ের সৈনিক। দাদা সাউন্ড কম। এই সাউন্ড কেমনে কম হয় দাদা? কি দাড়ি রেখে সন্ন্যাস নিবেন? কি একটা জ্বালা, মানে কিচ্ছু করা যায় না, যাই করি তাতেই কারো না কারো সমস্যা। কি করবো বল, ওই মুরগি ছোলা হয়ে আসবো আমি তোর জন্য? সাউন্ড কি কম নাকি? এই না, সাউন্ড ঠিক আছে। সাউন্ড কেমনে কম? এত সাউন্ড, হায় হায়। এই সাউন্ড ঠিক আছে না? বাকির একটু জানো তো, কে যেন বলছে সাউন্ড কম। তোমাদের সবার কাছে কি সাউন্ড কম? আমার ফোনে তো সাউন্ড অনেক জোরে, অনেক শুনতে পাচ্ছি সাউন্ড। তোমরা সাউন্ড কেমনে এত কম শোনো আমি বুঝি না। মানে মাঝে মধ্যে আমি এটা শুনি, তোমরা বলো সাউন্ড কম। সাউন্ড কেন কম আসে? কম তো আসার কথা না। আমার ফোনে কিন্তু আমি খুবই জোরে সাউন্ড শুনি, খুবই লাউড। দাদা বিয়েটা কবে করতেছেন? এই তো তুমি যেদিন করবে তার পরের দিনই করবো গো। দাদা আমার ফোনটা একটু চার্জে দিয়ে নেই। আমরা যখন ম্যাথ সলভিং শুরু করবো, ঠিক আছে? ম্যাথ সলভিং এর সময় ফোন আসলে হাতের কাছে রাখা ভালো কিছু না। ওকে, না সাউন্ড ঠিক আছে, লেটস গো, চলো। সো প্রথমে ইঞ্জিনের ম্যাথ আছে, ইঞ্জিনের ম্যাথ আমি একটু পরে আসতেছি। আমি হচ্ছে তোমাদের প্রথমে এক্সট্রা ম্যাথগুলো করাইনি, হ্যাঁ, সাম এক্সট্রা ম্যাথ। ওকে, এবং এই ম্যাথগুলো কিসের উপর? এই ম্যাথগুলো হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সমষ্ণ প্রক্রিয়ার উপর। আমি হালকা একটু রিক্যাপ করে দেই, আশা করি আপনাদের মনে আছে। কি রিক্যাপ করবেন ভাইয়া? কুইক রিক্যাপ, ফর্মুলা রিক্যাপ, ফর্মুলা। চলো চলো চলো, দেখো মনে আছে কিনা। ভুলে গেলে কিন্তু অবস্থা খারাপ, যদি ভুলে গিয়ে থাকো ঠিক আছে, তাহলে কিন্তু হবে না। ওই যে একটা গান আছে না, যদি ভুলে যাও না হয় আমাকে, পারবে কি ভুলে যেতে আমার স্মৃতিকে। তো তুমি প্রক্রিয়া ভুলে যাও, প্রক্রিয়ার ফর্মুলা না বললেই হয়েছে, ঠিক আছে? আসো, ফর্মুলা কি? প্রথমটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। কি সমষ্ণ প্রক্রিয়া? বলে সমষ্ণ প্রক্রিয়ায় ফর্মুলা কি ছিল? টেম্পারেচার থাকতো কনস্ট্যান্ট। ওকে, আমরা জানি P1 V1 ইজ ইকুয়ালস টু P2 V2, এবং কৃত কাজের ফর্মুলা কি ছিল? W ইজ ইকুয়ালস টু nRT ln V2 বাই V1 বা nRT ln P1 বাই P2, অথবা P1 V1 ln V2 বাই V1 বা P2 V2 ln V2 বাই V1। ওকে, অনেকগুলো ফর্মুলা শিখছিলাম এবং স্পেশালি কৃতকাজের ফর্মুলাটা হচ্ছে আমাদের লাগবে। কৃতকাজের প্রথম ফর্মুলাটাই মেইনলি লাগে, বাকিগুলো তো আসলে সহজ, বাকিগুলো হচ্ছে এখান থেকে আসছে। ঠিক আছে গাইস, আর একটা শিখছিলাম হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য। কার জন্য? রুদ্ধতাপীয় প্রক্রিয়া। চলো, রুদ্ধতাপীয়
প্রক্রিয়া। ঠিক আছে, বলো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য ফর্মুলা কি ছিল? বলেন বলেন বলেন, কি কি শিখছিলেন? রুদ্ধতাপীয় প্রক্রিয়া কি কনস্ট্যান্ট থাকে? তাপ শক্তি। তাপ শক্তির কোনো আদান প্রদান হয় না, বা তাপ শক্তির আদান প্রদান কত? শূন্য। ডেল কিউ হচ্ছে জিরো। ডেল কিউ কত? জিরো। এবং এনট্রপির পরিবর্তন কত হয়? পড়ছি না, রুদ্ধতাপীয় প্রক্রিয়া এনট্রপির পরিবর্তন কত হয় যদি তাপ শক্তির আদান প্রদান না হয়? শূন্য হয়। ঠিক আছে, এবং বলেন এখানে ম্যাথমেটিক্যাল ফর্মুলা কি কি ছিল? P1 V1 টু দি পাওয়ার গামা ইজ ইকুয়ালস টু P2 V2 টু দি পাওয়ার গামা। দেন তারপর কি ছিল? T1 V1 to the power gamma minus 1 is equals to T2 V2 to the power gamma minus 1. Then ছিল হচ্ছে P1 T1 to the power gamma divided by 1 minus gamma, P2 T2 to the power gamma divided by 1 minus gamma. ওকে, এগুলো ছিল হচ্ছে ম্যাথ করার জন্য। আর একটা ছিল হচ্ছে কৃতকাজের ফর্মুলা। কৃতকাজের ফর্মুলাটা কি ছিল? W is equals to NR divided by 1 minus gamma, এখানে হচ্ছে T2 minus T1। T2টা হচ্ছে ফাইনাল টেম্পারেচার, প্রক্রিয়া শেষের তাপমাত্রা। T1টা হচ্ছে ইনিশিয়াল টেম্পারেচার, প্রক্রিয়া শুরুর তাপমাত্রা। আশা করি মনে আছে এগুলো, এগুলো এখন আমাদের লাগবে। আর হচ্ছে আমরা সমষ্ণ প্রক্রিয়া কেমনে বুঝতাম? যদি বলতো কোনো একটা প্রক্রিয়া অনেক ধীরে হচ্ছে, অনেক স্লোলি আগাচ্ছে, তখন হচ্ছে এটা সমষ্ণ প্রক্রিয়া। আর যদি কোনো একটা প্রক্রিয়া সাডেনলি হয়, হঠাৎ করে হয়, তখন হচ্ছে সেটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। ঠিক আছে, সব বোঝা লাগবে কোনটা কোন প্রক্রিয়া। আসেন কি বলছে, 1 মোল পরিমাণ একটা দ্বিপারমাণবিক আদর্শ গ্যাসের আয়তন প্রথমে সমষ্ণ প্রক্রিয়ায় 32 গুণ করা হলো, এবং আবার রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় পূর্বের আয়তনে ফিরিয়ে আনা হলো। গ্যাসের প্রাথমিক উষ্ণতা 37 ডিগ্রি সেলসিয়াস হলে এই প্রক্রিয়ায় মোট কত কাজ সম্পাদিত হয়েছে, এবং আর এর মান দিয়ে দিছে 2 ক্যালোরি পার মোল পার ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, মানে আমরা 8.314 ধরে করলেই হবে, আলটিমেটলি 8.314 আসবে, সমস্যা নেই। ওকে, তাহলে আসেন আমরা কি করব? এখানে প্রক্রিয়া হয়েছে দুইটা, তাহলে আমরা আগে প্রথম প্রক্রিয়াটা দেখি, স্টেপ বাই স্টেপ আগাও, চিন্তা করার কিছুই নাই। প্রথম প্রক্রিয়া, ওকে, প্রথম প্রক্রিয়া আমরা কি করছি? গ্যাসকে সমষ্ণ প্রক্রিয়ায় প্রসারিত করছি। দেখো, সমষ্ণ প্রক্রিয়ায় গ্যাসের আয়তন 32 গুণ করা হয়েছে, তার মানে প্রথম প্রক্রিয়াটা হচ্ছে সমষ্ণ প্রসারণ। কি? সমষ্ণ প্রসারণ। ওকে, এই যে সমষ্ণ প্রক্রিয়ায় প্রসারিত করলাম, কতটুকু প্রসারিত করলাম? আয়তন 32 গুণ করছি, তার মানে V2 বাই V1, মানে ফাইনাল ভলিউম ডিভাইডেড বাই ইনিশিয়াল ভলিউম কত? 32। এবং এই যে প্রক্রিয়াটা চালানো হয়েছে সমষ্ণ প্রক্রিয়া, সেটা চালানো অবস্থায় গ্যাসের টেম্পারেচার কত ছিল? বলা হয়েছে প্রাথমিক উষ্ণতা ছিল 37 ডিগ্রি সেলসিয়াস, তার মানে ইনিশিয়াল যে টেম্পারেচার সেটা হচ্ছে 310 কেলভিন। কত? 310 কেলভিন। বুঝছো? সহজ একদম। এবং গ্যাসের মোল সংখ্যা কত বলে দিছে, 1 মোল গ্যাস, তার মানে N হচ্ছে 1 মোল অফ গ্যাস। ক্লিয়ার? এবার বের করা লাগবে কি? বের করা লাগবে হচ্ছে কৃতকাজ। ফর্মুলা কি? সমষ্ণ প্রক্রিয়া W is equals to nRT ln V2 বাই V1, তাহলে 1 ইন্টু 8.314, টেম্পারেচার হচ্ছে 310, মাল্টিপ্লাইড বাই ln V2 বাই V1 কত? 32। ওকে, সো এখান থেকে হচ্ছে আমাদের কৃতকাজ বের হয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে কি হবে? আমাদের কৃতকাজ বের হবে প্রথম প্রক্রিয়ায়, সমষ্ণ প্রক্রিয়ায় কৃতকাজ গেল। এবার সেকেন্ডে তোমার কি বলছে? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাসকে আবার আগের আয়তনে ফিরিয়ে নেওয়া হলো। আচ্ছা, তুমি প্রথমে কি করছো? সমষ্ণ প্রক্রিয়া আয়তন 32 গুণ করছো, দেন রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আগের আয়তনে তুমি কেমনে ফিরাই নিয়ে যাবা? সংকোচনের মাধ্যমে, মানে আয়তন 32 গুণ হ্রাস করা লাগবে, 32 ভাগের 1 ভাগ করা লাগবে। ধরো শুরুতে আয়তন ছিল হচ্ছে 2 মিটার কিউব, তুমি সমষ্ণ প্রক্রিয়া আয়তন করছো 64, এখন আয়তন আবার 2 বানাইতে হবে, মানে কি? আয়তন 32 ভাগের 1 ভাগ করতে হবে। তবে কোন প্রক্রিয়ায়? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়। তার মানে এবার আপনি কি করবেন? রুদ্ধতাপীয় সংকোচন। তাহলে দ্বিতীয় যে প্রক্রিয়াটা, দ্বিতীয় প্রক্রিয়া হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচন। কি? রুদ্ধতাপীয় সংকোচন। ঠিক আছে, রুদ্ধতাপীয় সংকোচন। বুঝেছো? সহজ একদম, পারবো? ওকে, ঠিক আছে। এখন এই রুদ্ধতাপীয় সংকোচনে কৃতকাজ তোমার জানা লাগবে, বাট কৃতকাজ জানার জন্য তোমার কিন্তু রুদ্ধতাপীয় সংকোচনের শুরুতে এবং শেষে তাপমাত্রা জানা থাকা লাগবে। সেটা কি তুমি জানো? শুরুরটা জানো, শেষেরটা জানো না। দেখো, সমষ্ণ প্রক্রিয়া শেষ হওয়ার সাথে সাথে রুদ্ধতাপীয় প্রক্রিয়া শুরু হয়েছে। সমষ্ণ প্রক্রিয়া কি সিস্টেমের তাপমাত্রা পরিবর্তন হয় না? সমষ্ণ প্রক্রিয়ার শুরুতে সিস্টেমের তাপমাত্রা ছিল 310 কেলভিন, মানে পুরো সমষ্ণ প্রক্রিয়া জুড়েই তাপমাত্রা ছিল 310 কেলভিনই, কারণ টেম্পারেচার তো কনস্ট্যান্টই থাকবে। তাহলে যেই মুহূর্তে আমি রুদ্ধতাপীয় প্রক্রিয়াটা শুরু করব, প্রক্রিয়ার শুরুতে
তাপমাত্রা কত রুদ্ধতাপীয় প্রক্রিয়ার শুরুতে 310 কেলভিন, যেটা সমুষ্ণ প্রক্রিয়ায় ছিল। বাট প্রক্রিয়া শেষে যখন আয়তন আমি 32/1 করব, তখন টেম্পারেচার কি 310 কেলভিন থাকবে না। সমুষ্ণ সংকোচনে সমুষ্ণ প্রসারণে টেম্পারেচার কনস্ট্যান্ট থাকলেও রুদ্ধতাপীয় প্রক্রিয়া তো টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে না। তুমি যখন রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সিস্টেমকে প্রসারিত করো তখন কি হয়, টেম্পারেচার হ্রাস পায়, আর যখন সংকুচিত করো তখন টেম্পারেচার বৃদ্ধি পায়। তো যখন তুমি রুদ্ধতাপীয় সংকোচনটা ঘটাবা, টেম্পারেচার 310 থেকে আসলে বৃদ্ধি পাবে। ফাইনালি কত হবে সেটা তোমার জানা লাগবে। তাহলে আসেন কিভাবে করবেন, খেয়াল করে দেখেন। শুরুতে আপনাকে বলছে টেম্পারেচার T1 কত, শুরুর তাপমাত্রা হচ্ছে 310 কেলভিন, ঠিক আছে। আমরা কি করছি, আয়তন করছি 32/1 তাহলে আমরা বলতে পারি ফাইনাল ভলিউম, ধরো নাম দিলাম V2 প্রাইম, ডিভাইডেড বাই ইনিশিয়াল ভলিউম V1 প্রাইম হচ্ছে 1/32। সংকোচন করে আগের অবস্থায় নিয়ে গেছি, তার মানে আয়তন 32/1 করছি। আমার দেখা লাগবে সংকোচন শেষ হওয়ার পরে ফাইনাল টেম্পারেচার কত। এই যে রুদ্ধতাপীয় সংকোচনটা ঘটাইলাম, এটা শেষ হওয়ার পর সিস্টেমের ফাইনাল টেম্পারেচার কত। ওকে, কিভাবে দেখবা, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় টেম্পারেচার এবং ভলিউমের মধ্যে সম্পর্ক স্থাপন করা লাগবে। বলো ফর্মুলা কি, T1 V1 প্রাইম টু দি পাওয়ার গামা মাইনাস 1 T2 V2 প্রাইম টু দি পাওয়ার গামা মাইনাস 1। আমার লাগবে ফাইনাল টেম্পারেচার T2। তাহলে বলেন T2 কত হবে, T2 হবে V1 প্রাইম ডিভাইডেড বাই V2 প্রাইম টু দি পাওয়ার গামা মাইনাস 1 মাল্টিপ্লাইড বাই T1। ঠিক আছে, এখন জাস্ট মান বসাই দাও। V1 প্রাইম বাই V2 প্রাইম কত হবে, 32 টু দি পাওয়ার গামা মাইনাস 1। গামার মান কত বলে দিছে, এটা কোন গ্যাস, দ্বিপারমাণবিক গ্যাস, তাহলে গামার মান কত হবে 1.4। ঠিক আছে, 1.4 মাইনাস 1 মাল্টিপ্লাইড বাই T1। T1 মানে হচ্ছে ইনিশিয়াল টেম্পারেচার, শুরুর তাপমাত্রা ছিল 310। সেখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি, ক্যালকুলেটর কই গো, দাঁড়াও, জীবন একটা বেদনায় যে পাইছি। এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি, আসো কত আসে, 32 টু দি পাওয়ার 0.4 মাল্টিপ্লাইড বাই হচ্ছে 310, আসতেছে 1240। কত, 1240 কেলভিন। তার মানে যে রুদ্ধতাপীয় সংকোচন আমরা ঘটাবো, এই সংকোচন শেষে সিস্টেমের ফাইনাল টেম্পারেচার হচ্ছে 1240 কেলভিন। তাহলে বলে এবার কৃত কাজ কত হবে, টোটাল কৃত কাজ বা রুদ্ধতাপীয় সংকোচনে কৃত কাজ ইজ ইকুয়ালস টু nr ডিভাইডেড বাই 1 মাইনাস গামা ইন্টু T2 মাইনাস T1। বলো n এর মান কত, 1 মোল গ্যাস, r এর মান 8.314, 1 মাইনাস গামার মান হচ্ছে 1.4, T2 হচ্ছে ফাইনাল টেম্পারেচার, সেটা কত 1240, T1 হচ্ছে ইনিশিয়াল টেম্পারেচার 310। ঠিক আছে, এখান থেকে জাস্ট ক্যালকুলেট করো, 8.314 ডিভাইডেড বাই 0.4, ওকে, মাল্টিপ্লাইড বাই হচ্ছে 1240 মাইনাস 310, কত আসে, আসে হচ্ছে মাইনাস আসবে কিন্তু মাইনাস 19,330 জুল। 0.05, সরি না লিখলেও কোনো সমস্যা নেই। সো সমুষ্ণ প্রক্রিয়া কৃত কাজ পেয়ে গেছো, রুদ্ধতাপীয় প্রক্রিয়া কৃত কাজ পেয়ে গেছো, টোটাল কৃত কাজ কি হবে, টোটাল কৃত কাজ হবে দুইটার যোগফল। ঠিক আছে, W1 এর সাথে W2টা যোগ করে দিবা, বুঝছো? এই হচ্ছে কাহিনী। জাস্ট মাথায় রাখা লাগবে, তুমি যখন রুদ্ধতাপীয় প্রক্রিয়া চালাচ্ছ, সেখানে তোমাকে যখন কৃত কাজ বের করতে বলবে, তোমার রুদ্ধতাপীয় প্রক্রিয়ার শুরুর তাপমাত্রা শেষের তাপমাত্রা জানা থাকা লাগবে। তুমি শুরুর তাপমাত্রা জানো, শেষের তাপমাত্রা তো জানো না। সো শেষের তাপমাত্রা প্রথমে বের করে নিবা, দেন হচ্ছে কৃত কাজটা বের করবা। আর টোটাল কৃত কাজ কি হবে, কাজ তো স্কেলার রাশি, সো দুইটা কৃত কাজকে যোগ করে দিলে আমরা কি পেয়ে যাব, টোটাল কৃত কাজ পেয়ে যাব। বুঝছি গাইস, একদম সহজ, ভেরি গুড। আসো নেক্সট, পরের ম্যাথে যাচ্ছি। ঠিক আছে, তুলে ফেলছি, এটা সময় নেওয়া যাবে না, চলেন নেক্সট। আসো, কি বলছে, হঠাৎ একটি বোমা বিস্ফোরণ হলো এবং এটি 5000 কেলভিন তাপমাত্রার 10 মিটার ব্যাসার্ধের একটা অগ্নিগোলক তৈরি করলো। কিছুক্ষণের মধ্যেই অগ্নিগোলকটা বড় হয়ে 50 মিটার ব্যাসার্ধের গোলকে পরিণত হলো। এখন অগ্নিগোলকটার তাপমাত্রা কত? ঠিক আছে, দেখো কি হয়েছে, একটা বোম ব্লাস্ট হয়েছে। ঠিক আছে, বোম ব্লাস্ট হয়েছে একটা, ধরো এই, ওকে, সেটা ব্লাস্ট হওয়ার জন্য কি হয়েছে, চারপাশে একটা অগ্নিগোলক তৈরি হয়েছে। কি হয়েছে, একটা অগ্নিগোলক তৈরি হয়েছে, এবং সেই অগ্নিগোলক যেহেতু গোলক, তার একটা ব্যাসার্ধ আছে, সেটার ব্যাসার্ধ কত, সেটার ব্যাসার্ধ হচ্ছে 10 মিটার শুরুতে। এবং কিছুক্ষণের মধ্যেই বা সাথে সাথেই, কিছুক্ষণের মধ্যে বলাটা ঠিক না, কারণ একটা অগ্নিগোলক এক্সপ্যান্ড করতে অনেক বেশি সময় নেবে না বোম ব্লাস্টের পর, সাথে সাথেই সেটা কি করছে, এক্সপ্যান্ড করছে বা প্রসারিত হয়েছে, এবং প্রসারিত হয়ে 50 মিটার ব্যাসার্ধের অগ্নিগোলকে রূপান্তরিত হয়েছে। প্রশ্ন করছে এখন অগ্নিগোলকটার তাপমাত্রা কত। তাহলে দেখো শুরুতে, ওকে, শুরুতে এটার ব্যাসার্ধ কত ছিল, শুরুতে এটার ব্যাসার্ধ ছিল হচ্ছে R1 ইজ ইকুয়ালস টু 10 মিটার। তাহলে শুরুতে এটার ভলিউম কত ছিল, 4/3
পাই r1 কিউব। ঠিক আছে, এই ফর্মুলা কেন? গোলক তো, অগ্নি গোলক, গোলকের আয়তনের ফর্মুলা কি? 4/3 পাই আর কিউব। শুরুতে টেম্পারেচার কত ছিল? টেম্পারেচার ছিল হচ্ছে 5000 কেলভিন। ওকে, দেন কিছুক্ষণ পর কি হয়েছে বলো? শেষে কি হয়েছে? শেষে এটার ব্যাসার্ধ বাড়ছে, প্রসারিত হয়েছে। তো শেষে ব্যাসার্ধ হচ্ছে 50 মিটার। কত? 50 মিটার। তাহলে ফাইনাল ভলিউম কত? 4/3 পাই r2 কিউব। ঠিক আছে, এটা হচ্ছে ফাইনাল ভলিউম। প্রশ্ন হচ্ছে ফাইনাল টেম্পারেচার কত? ওকে, এখন এই যে অগ্নিগোলকটা এক্সপ্যান্ড করলো বা প্রসারিত হইল, কি প্রক্রিয়ায় বলো? অবশ্যই রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়। এত ফাস্ট এক্সপ্যান্ড করবে যে পরিবেশের সাথে তাপশক্তির আদান প্রদানের সময় পাবে না, হঠাৎ করে এক্সপ্যান্ড করবে বা মুহূর্তের মধ্যে এক্সপ্যান্ড করবে। সেটা কি প্রক্রিয়া? অবশ্যই রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তাহলে যেহেতু রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এখানে আমার সম্পর্ক স্থাপন করতে হবে ভলিউম আর টেম্পারেচারের মধ্যে। বলেন কোন ফর্মুলা? T1 V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইজ ইকুয়ালস টু T2 V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1। এই হচ্ছে কাহিনী। আপনার লাগবে কি? T2 সেকেন্ড টেম্পারেচারটা বা ফাইনাল টেম্পারেচারটা। তাহলে T1 মাল্টিপ্লাইড বাই V1 ডিভাইডেড বাই V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1। ঠিক আছে, গুড। এখন বলো T1 শুরুর তাপমাত্রা কত? শুরুর তাপমাত্রা হচ্ছে 5000 কেলভিন। আচ্ছা, V1 বাই V2 কত হবে? রেশিও নাও, V1 বাই V2 আসবে হচ্ছে কত বলো? R1 ডিভাইডেড বাই R2 হোল কিউব। কত? R1 বাই R2 তার উপর হচ্ছে কিউব। ওকে, তার উপরেও আবার পাওয়ার আছে গামা মাইনাস 1। সো গামা মাইনাস 1 কে তুমি গুণ আকারে লিখতে পারো, একই কথা। ঠিক আছে, বুঝতে পেরেছি। এখন জাস্ট আপনি মান বসাই দিবেন, আর কোনো কিছু না। তাহলে চলো যদি আমরা মান বসাই দিই, 5000 মাল্টিপ্লাইড বাই R1 এর মান হচ্ছে কত রে? 10। R2 হচ্ছে কত? 50 বোধহয় না? হ্যাঁ 50 টু দি পাওয়ার 3 ইন্টু গামা কত হবে বলো? গামার ব্যাপারে কিছু বলছে? বলে নাই, বাট এখানে গামা 1.4 ধরা লাগবে। দেখো এখানে যে বোমটা যে ব্লাস্ট হয়েছে, কোথায় হয়েছে? বায়ুমণ্ডলের মধ্যে। সে যে প্রসারিত হচ্ছে, কে প্রসারিত হচ্ছে? বা যে অগ্নিগোলকটা যে প্রসারিত হইলো, অগ্নিগোলকের ভিতরে কি আছে? বায়ুমণ্ডলের গ্যাস। বায়ুমণ্ডলের ম্যাক্সিমাম গ্যাসের গামা কত হয় বলো তো? 1.4। তুমি চিন্তা করে দেখো, হাইড্রোজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, সবার গামা 1.4। সো বায়ুমণ্ডল নিয়ে যখনই তুমি কাজ করতে যাবা, গামা আসলে 1.4ই ধরা লাগবে। ওকে, তাহলে গামা হচ্ছে 1.4 মাইনাস 1। সো এখান থেকে ক্যালকুলেট করলে তুমি পেয়ে যাবা। তাহলে 3 মাল্টিপ্লাইড বাই 0.4। ঠিক আছে, আর এখানে আসছে হচ্ছে 1/5। 1/5 টু দি পাওয়ার হচ্ছে অ্যান্সার, মাল্টিপ্লাইড বাই কত? 5000। কত আসে? 724.8 কেলভিন। এটা হচ্ছে ফাইনাল টেম্পারেচার। বুঝেছেন? একদম সহজ। তো এই টাইপের ম্যাথ চলে আসতে পারে, গ নাম্বারে আসতে পারে। সহজ ম্যাথ, আশা করি পারবা যদি আসে। জাস্ট তোমার বোঝা লাগবে এখানে রুদ্ধতাপীয় প্রক্রিয়া অ্যাপ্লাই করা লাগতেছে এবং গামার মান ধরা লাগবে 1.4, কারণ প্রক্রিয়াটা চলছে বায়ুমণ্ডলের গ্যাসের উপর এবং বায়ুমণ্ডলের ম্যাক্সিমাম গ্যাসেরই গামা কত? 1.4। সো ম্যাক্সিমাম গ্যাসের গামা যেটা, সেটা ধরে আমরা কাজ করবো। যখনই তোমার সামনে বায়ুমণ্ডল নিয়ে ডিল করতে বলবে, তুমি 1.4 ধরেই করবা। ঠিক আছে, ক্লিয়ার? গুড। আসো নেক্সট কি বলছে? বলছে মঙ্গল গ্রহে একটা অজানা গ্যাস পাওয়া গেল যার সিপির মান হচ্ছে 49.884 জুল পার কেলভিন পার মোল। গ্যাসটাকে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় দ্বিগুণ পরিমাণ প্রসারিত করা হলো। যদি গ্যাসের আদি তাপমাত্রা 200 কেলভিন হয়, তাহলে প্রসারণের পর গ্যাসের তাপমাত্রা কত? ঠিক আছে, দেখো এগুলো খুব সহজ ম্যাথ, জাস্ট তোমার গামা বের করতে পারা লাগবে, আর কিছু না। গামা বের করতে পারলে এইসব ম্যাথ খুব ইজি। আমরা কি করছি? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় দ্বিগুণ পরিমাণ প্রসারিত করছি, তার মানে V2 বাই V1 হচ্ছে 2, যেহেতু আয়তন দ্বিগুণ করছি আমরা। ওকে, শুরুর তাপমাত্রা কত? শুরুর তাপমাত্রা T1 হচ্ছে 200 কেলভিন। আমার বের করা লাগবে কি? ফাইনাল টেম্পারেচার। ওই একই কাহিনী, এটাই তুমি সবচেয়ে বেশি ফেস করবা, ভলিউম আর টেম্পারেচারের মধ্যে সম্পর্ক। তাহলে দেখো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ভলিউম এবং টেম্পারেচারের মধ্যে সম্পর্ক কি? T1 V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইজ ইকুয়ালস টু T2 V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1। আমার লাগবে ফাইনাল টেম্পারেচার। তাহলে ফাইনাল টেম্পারেচার T2 হবে হচ্ছে T1 মাল্টিপ্লাইড বাই V1 বাই V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1। ঠিক আছে, বলো T1 এর মান কত? T1 হচ্ছে 200। কত? 200। V1 বাই V2 কত? V2 বাই V1 হচ্ছে 2, তাহলে V1 বাই V2 কত হবে? হাফ। এবার দেখো গামার মান কোয়েশ্চেনে দেওয়া নেই, বা এটা কি টাইপের গ্যাস সেটাও কোয়েশ্চেনে বলা নাই। দেওয়া আছে গ্যাসের সিপির মান। এখান থেকে গামা কেমনে বের করবা? খুবই সহজ। দেখো গামা মানে কি? গামা মানে হচ্ছে সিপি বাই সিভি। কি? সিপি বাই সিভি। আবার সিভি মানে কি? সিভি মানে হচ্ছে সিপি মাইনাস আর। মনে আছে? সিপি মাইনাস সিভি সমান আর, এটা আমরা জানি না? সিপি মাইনাস সিভি ইজ ইকুয়ালস টু আর। সুতরাং সিভি ইজ ইকুয়ালস টু হোয়াট? সিপি মাইনাস আর, এটা আমরা জানি।
তাহলে যে সিভির পরিবর্তে বসাই দাও সিপি মাইনাস আর, তো সিপি ডিভাইডেড বাই সিপি মাইনাস আর। সো গামার ভ্যালু কত আসবে, মান বসাও। সিপির মান হচ্ছে 49.884, নিচে 49.884 মাইনাস হচ্ছে 8.314। এখান থেকে গামার মান বের করে নিয়ে এসো, বুঝছো? গামার মান যদি আমরা বের করি কত আসবে, উপরে আসে হচ্ছে 49.884 ডিভাইডেড বাই 49.884 মাইনাস হচ্ছে 8.314, আসতেছে 1.2। যত আসবে তত। গামার ভ্যালু যেহেতু 1.2 আসছে, তোমার এখানে 1.2 ধরেই ম্যাথ করা লাগবে। তাহলে বসাই দাও গামার মান কত, 1.2 মাইনাস 1। ঠিক আছে, তাহলে 1/2 টু দি পাওয়ার হচ্ছে 0.2 মাল্টিপ্লাইড বাই হচ্ছে 200, ফাইনাল টেম্পারেচার 174.11 কেলভিন। ওকে, সো যদি আমাদের গ্যাসের কথা উল্লেখ না করে দিয়ে বা গামা ডিরেক্ট না দিয়ে এভাবে সিপি দিয়ে দেয়, আমাদের কি করতে হবে, সিপি থেকে গামা বের করে আনতে হবে, দেন হচ্ছে সেটা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার মধ্যে অ্যাপ্লাই করা লাগবে। বাকিটুকু সহজ, জাস্ট গামাটা বের করতে পারা লাগবে। আশা করি পারবা। এইসব ফর্মুলা কিন্তু ভোলা যাবে না, পুরো চ্যাপ্টার জুড়ে এই ফর্মুলাগুলো আপনার কাজে লাগবে। ঠিক আছে, আচ্ছা গামা কি আমাদের ইঞ্জিন পড়ার সময় লাগে নাই? লাগছে। রুদ্ধতাপীয় প্রক্রিয়াতেও লাগছে, ইঞ্জিনেও লাগছে, কারণ ইঞ্জিনের মধ্যেই তো রুদ্ধতাপীয় প্রক্রিয়া আছে। সো পুরো থার্মোডাইনামিক্সে কিন্তু এগুলো লাগবে, এগুলাই লাগবে ম্যাথের মধ্যে। তোমার এইসব কনসেপ্ট ক্লিয়ার থাকা লাগবে যে গামা কই থেকে বের করা যাইতে পারে। ওকে, আসো আর একটা ম্যাথ করি। চলো, কি বলছে, হঠাৎ করে একটা সাইকেলের চাকা ব্রাস্ট হয়েছে। কি হয়েছে, হঠাৎ করে একটা সাইকেলের চাকা ব্রাস্ট হয়েছে এবং এর জন্য চাকার ভিতরে থাকা বায়ুচাপ 3/1 হয়েছে। ওকে, যদি সাইকেলের চাকার ভিতরে তাপমাত্রা 300 কেলভিন হয় এবং চাকার ভিতরে 5 মোল গ্যাস থাকে, তাহলে ফাইনালি গ্যাসের টেম্পারেচার কত এবং কৃত কাজ কত, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। ওকে, আসো তাহলে আমাদের প্রথমে কি বলা আছে খেয়াল করো। শুরুতে টেম্পারেচার কত ছিল, শুরুতে টেম্পারেচার ছিল হচ্ছে 300 কেলভিন। কত, 300 কেলভিন। এবং চাকাটা যে ব্রাস্ট হয়েছে তার জন্য বায়ুচাপ হয়েছে 3/1, তার মানে ফাইনাল যে প্রেসার সেটা ইনিশিয়াল প্রেসারের 3/1। তাহলে ফাইনাল প্রেসার বা ইনিশিয়াল প্রেসার কত হবে, 1/3। প্রশ্ন হচ্ছে চাকার ভেতরের গ্যাসের ফাইনাল টেম্পারেচার কত। আচ্ছা, একটা সাইকেলের চাকা ব্রাস্ট হয়েছে, ব্রাস্ট কি হঠাৎ করে হয় নাকি আস্তে আস্তে হয়? ভাইয়া ব্রাস্ট হচ্ছে 10 মিনিট ধরে হয় নাকি, ঠাস করে মুহূর্তের মধ্যে হয়ে যায়, কয়েক মিলি সেকেন্ডের মধ্যে। তাহলে এটা কি প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া, হঠাৎ করে ব্রাস্ট হইছে। ঠিক আছে, কি প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। কি করতে হবে, প্রেসার আর টেম্পারেচারের মধ্যে সম্পর্ক স্থাপন করতে হবে। ফর্মুলা কি, পাটালির গুড় 1 গ্রাম, আবার পাটালির গুড় 1 গ্রাম। কি লাগবে, লাগবে হচ্ছে ফাইনাল টেম্পারেচার। তাহলে আসো একটা কাজ করি, আমরা হচ্ছে এটাকে লিখি এইভাবে, P1 by P2 multiplied by T1 to the power gamma divided by 1 minus gamma, T2 to the power gamma divided by 1 minus gamma। এখানে যে উপরের যে গামা ডিভাইডেড বাই 1 মাইনাস গামা, এটাতে দুই পাশে রুট করে দাও, তাহলে হয়ে যাবে T2 is equals to P1 by P2 to the power 1 minus gamma divided by gamma multiplied by T1। ঠিক আছে, এবার আপনি খালি মান বসাই দেন। P1 by P2 কত হবে, P1 by P2 হবে হচ্ছে 3। ওকে, টু দি পাওয়ার 1 মাইনাস গামা ডিভাইডেড বাই গামা। বলো গামা দিয়ে দিছে, দিয়ে দেয় নাই, না দিয়ে দিলে বাতাস। দেখো আমরা সাইকেলের মধ্যে হাওয়া দিই, আমরা কি অন্য কোনো গ্যাস দিই না, বাতাসই তো দিই। সো বাতাসের গামা কত, 1.4, কিচ্ছু না বলে দিলে 1.4। ওকে, ডিভাইডেড বাই 1.4। ওকে, মাল্টিপ্লাইড বাই T1, শুরুর টেম্পারেচার কত ছিল, 300। এখন জাস্ট ক্যালকুলেট করো কত আসে। 3 টু দি পাওয়ার হোয়াট, 3 টু দি পাওয়ার হচ্ছে -0.4 ডিভাইডেড বাই হচ্ছে 1.4। ঠিক আছে, মাল্টিপ্লাইড বাই কত, 300। ফাইনাল টেম্পারেচার আসছে 219.18 না 18 কেলভিন। এটাই, যত আসবে তত। দিস ইজ দ্য ফাইনাল টেম্পারেচার। বুঝছো, সহজ আছে না, সহজ, পারবো। জাস্ট বোঝা লাগবে রুদ্ধতাপীয় প্রক্রিয়া, বাকি সব কিছু তো খালি ফর্মুলা, আর তো কিছু না। ফর্মুলা জানা লাগবে আর বোঝা লাগবে যে হ্যাঁ আমার রুদ্ধতাপীয় প্রক্রিয়া অ্যাপ্লাই করা লাগবে। এবার আসেন পরের পার্টে কি বলছে, বলছে গ্যাস কর্তৃক কৃত কাজ কত। বলো কেমনে বের করবা, কি প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়া কৃত কাজের ফর্মুলা কি রে, W is equals to NR divided by 1 minus gamma into T2 minus
T1 বলো কয় মোল গ্যাস ছিল চাকার ভিতরে বলা আছে বোধহয় কতখানি জানো 5 মোল গ্যাস ওকে আর এর মান হচ্ছে 8.314 গামা হচ্ছে 1.4 মাল্টিপ্লাইড বাই T2 - T1 T2 হচ্ছে ফাইনাল টেম্পারেচার এই যে ব্রাস্ট হলো ব্রাস্ট হওয়ার পরে যতক্ষণ পর তুমি অবজারভেশন চালাচ্ছ সেই মোমেন্টের টেম্পারেচার সেটা আমরা বের করছি 219.18 কত 219.18 মাইনাস T1 হচ্ছে ইনিশিয়াল টেম্পারেচার সেটা কত সেটা হচ্ছে 300 জাস্ট ক্যালকুলেট করো আর কিছু না তাহলে উপরে আসে হচ্ছে 219.18 মাইনাস হচ্ছে 300 ডিভাইডেড বাই হচ্ছে 0.4 মাল্টিপ্লাইড বাই হচ্ছে 5 ইন্টু 8.314 কত আসতেছে হচ্ছে 8399.22 জুল এটা হচ্ছে কৃত কাজ বুঝছো সহজ কিন্তু হ্যাঁ পারবো গাইস কোনো কনফিউশন আছে থাকার কথা না পারবো এই টাইপের কোশ্চেন আসলে ঠিক আছে বুঝতে পারা লাগবে ম্যাথ ধরতে পারা লাগবে ধরতে পারলে আর কোনো সমস্যা নাই চলো নেক্সট কি বলছে বলছে একজন নভোচারী রকেটে করে নতুন একটা গ্রহে গেলেন এবং সেখানে গিয়ে নতুন একটি গ্যাস আবিষ্কার করলেন যার ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 8 এবার আবার ডিগ্রি অফ ফ্রিডম দিয়ে দিছে বলছে গ্যাসটার আদি চাপ 7 atm রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাসটাকে 4 গুণ প্রসারিত করা হলে গ্যাসটার চূড়ান্ত চাপ নির্ণয় করো ওকে তাহলে যেহেতু রুদ্ধতাপীয় প্রক্রিয়া প্রশ্নের মধ্যে বলেই দিছে খালি ডেটা লিখে ফর্মুলা অ্যাপ্লাই করা আর কিছু লাগবে না দেখো শুরুর চাপ কত 7 atm আমরা কি করছি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাসটাকে 4 গুণ প্রসারিত করছি তার মানে গ্যাসের যে ফাইনাল ভলিউম সেটা ইনিশিয়াল ভলিউমের 4 গুণ তাহলে V2 ডিভাইডেড বাই V1 হচ্ছে কত 4 আমার কি লাগবে আমার লাগবে গ্যাসের ফাইনাল প্রেসার P2 ইজ ইকুয়ালস টু হোয়াট তাহলে বলো ফর্মুলা কোনটা অ্যাপ্লাই করবা প্রেসার আর ভলিউমের মধ্যে সম্পর্ক স্থাপন করতে হবে সবচেয়ে সহজ ফর্মুলাটা বলো কোনটা P1 V1 টু দি পাওয়ার গামা P2 V2 টু দি পাওয়ার গামা আমার লাগবে ফাইনাল প্রেসার P2 তাহলে বলো P2 কত হবে P2 হবে হচ্ছে P1 ইনটু V1 বাই V2 টু দি পাওয়ার গামা ওকে P1 এর মান কত রে P1 হচ্ছে 7 V1 বাই V2 কত V2 বাই V1 হচ্ছে 4 তাহলে V1 বাই V2 হবে 1/4 গামা কত হবে দেখো গামা কিন্তু সরাসরি দেওয়া নাই কি টাইপের গ্যাস সেটাও বলা নাই দেওয়া আছে গ্যাসের ডিগ্রি অফ ফ্রিডম আচ্ছা ডিগ্রি অফ ফ্রিডম থেকে গামা আমরা কেমনে বের করতাম পারি না বলো তো গামার সাথে ডিগ্রি অফ ফ্রিডমের সম্পর্ক কি বলো ডফ প্লাস 2 ডিভাইডেড বাই ডফ কেমন আসছে ওই যে সিপি বাই সিভি থেকে সিপি কি ছিল ডপ প্লাস 2 ডিভাইডেড বাই 2 মাল্টিপ্লাইড বাই আর আর সিভি ছিল হচ্ছে ডপ বাই 2 মাল্টিপ্লাইড বাই আর সো দুইটা রেশিও নিলে গামা আসে হচ্ছে ডফ প্লাস 2 ডিভাইডেড বাই ডফ সো ডফের মান দিয়ে দিছে কত 8 প্লাস 2 ডিভাইডেড বাই 8 মানে হচ্ছে 1.25 যত আসবে ততই যেটা কোয়েশ্চেনে দিয়ে দিবে সেটাই আমরা ব্যবহার করব ঠিক আছে জাস্ট জানা থাকা লাগবে যে ডিগ্রি অফ ফ্রিডম থেকে সিপি থেকে কিভাবে গামা বের করা লাগে ওকে তাহলে চলেন বসাই দেন গামা গামা কত গামা হচ্ছে 1.25 এখন জাস্ট ক্যালকুলেট করো 1/4 টু দি পাওয়ার হচ্ছে 1.25 মাল্টিপ্লাইড বাই কত 7 তাহলে আসছে হচ্ছে 1.237 atm ঠিক আছে এইটা হচ্ছে ফাইনাল প্রেসার বুঝেছো সহজ একদম পারবে না বলো তো এই টাইপের কোশ্চেন যদি পরীক্ষায় আসে পারা যাবে কিন্তু হ্যাঁ একদম সহজ জিনিসগুলা জাস্ট ফর্মুলা জানা থাকা লাগবে তাইলে আর কোনো ব্যাপার না চলো নেক্সট আসো কি বলছে বলছে একজন নভোচারী আছে এটা হচ্ছে উল্টা প্রশ্ন ঠিক আছে এবং এটাই আমাদের এক্সট্রা ম্যাথের লাস্ট ম্যাথ দেন আমরা ইঞ্জিনিয়ার ম্যাথ শুরু করব বলছে একজন নভোচারী রকেটে করে নতুন একটা গ্রহে গেলেন ভালো কথা এবং সেখানে গিয়ে নতুন একটি গ্যাস আবিষ্কার করলেন গ্যাসটির আদি চাপ হচ্ছে 5 atm রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাসটাকে 4 গুণ প্রসারিত করায় চূড়ান্ত চাপ হয়েছে 2 atm এবার প্রশ্ন করছে গ্যাসটার গামার মান কত হ্যাঁ যেটা হচ্ছে গামা ডেল না কি গামার মান কত উল্টা প্রশ্ন করছে তোমাকে এবার তোমার বলছে যে রুদ্ধতাপীয় প্রক্রিয়া যে 4 গুণ প্রসারিত করি তাহলে গ্যাসের চূড়ান্ত চাপ হয় হচ্ছে 2 atm গ্যাসের গামার মান কত গামা কেমনে বের করবা আসো দেখি চলো 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 সলভ করার চেষ্টা করা যাক ঠিক আছে আমাদেরকে বলছে ইনিশিয়াল প্রেসার P1 হচ্ছে 7 atm ফাইনাল প্রেসার P2 হচ্ছে কত 2 atm এবং এই যে প্রেসারের পরিবর্তন হইল কেন কারণ আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাসটাকে 4 গুণ প্রসারিত করছি তার মানে গ্যাসের যে ফাইনাল ভলিউম ডিভাইডেড বাই ইনিশিয়াল ভলিউম সেটা হচ্ছে 4 গুণ প্রসারিত করা হয়েছে কোন প্রক্রিয়ায় রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তার মানে প্রেসার আর ভলিউমের মধ্যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার যে সম্পর্কটা বা ফর্মুলাটা সেটা আমরা অ্যাপ্লাই করতে পারি সেটা কি ছিল P1 V1 টু দি পাওয়ার গামা ইজ ইকুয়ালস টু P2 V2 টু দি পাওয়ার গামা আমার লাগবে এই গামার মান দেখো P1 V1 P2 V2
সব কিন্তু আমরা জানি, আমার জানি না হচ্ছে গামা, গামার মানটা এবার বের করা লাগবে। প্রশ্ন হচ্ছে গামাটা কেমনে বের করবা, একটু বুদ্ধি খাটাই আমরা, আসো দেখো তো এভাবে লেখা যায় না, P1/P2 ইজ ইকুয়ালস টু V2/V1 টু দি পাওয়ার গামা। লেখা যায়, অবশ্যই লেখা যায়। একটু মান টান বসায় দাও তো দেখি, P1 এর মান কত 7, P2 এর মান কত 2, V2/V1 কত 4 টু দি পাওয়ার গামা। ওকে, আচ্ছা দুই পাশে ln নাও তো, ln ন্যাচারাল লগারিদম, যদি নেই তাহলে কি আসবে, ln 7/2 ইজ ইকুয়ালস টু ln 4 টু দি পাওয়ার গামা। ln এর ভিতর যদি পাওয়ার থাকে সেটাকে সামনে আনা যায় না, সামনে আনা যায়। এইবার তুমি পাওয়ার সামনে নিয়ে আসো, তাইলেই কাজ হয়ে যাবে। দেখো এটাকে এভাবে লেখা যায়, ln 7/2 ইজ ইকুয়ালস টু, গামাটা কি আছে ln এর ভিতরে পাওয়ার, এটাকে সামনে নিয়ে আসো, তাহলে গামা ln 4। ঠিক আছে, তাহলে বলেন গামা কত হবে, গামা হবে হচ্ছে উপরে ln 3.5, নিচে হচ্ছে ln 4। জাস্ট ক্যালকুলেট করো, যত আসবে তত। তাহলে ln হচ্ছে 3.5 ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই হচ্ছে ln 4। ওমা একের চেয়ে কম চলে আসছে। আচ্ছা একের চেয়ে কম চলে আসছে, তার পিছনে আসলে রিজন আছে। রিজন আছে হচ্ছে আমরা হচ্ছে র্যান্ডম ভ্যালুস নিছি তার জন্য, বাট গামা আসলে একের চেয়ে কম আসা উচিত না। ঠিক আছে, আমরা তো এখানে র্যান্ডম ভ্যালুস নিচ্ছি, এর জন্য হচ্ছে একের চেয়ে কম চলে আসছে, বাট একের চেয়ে কম কখনো গামা আসবে না। ঠিক আছে, এটা আসলে পসিবল না, এটা পসিবল না, র্যান্ডম ভ্যালু নেওয়ার জন্য আসছে। ওকে, এটা কিন্তু আসলে পসিবল না। সো পরীক্ষায় যদি তো কখনো তোমার গামা বের করতে বলে এভাবে, তোমাকে অবশ্যই অ্যাকুরেট ভ্যালুই দিবে, তোমার জাস্ট প্রসেসটা মাথায় রাখা লাগবে যে গামা কেমনে করে বের করবো। অনেকে এখানে এসে কনফিউজড হয়ে যায়, এখন আমি গামা কেমনে বের করবো। তোমার যদি কখনো পাওয়ারের মান বের করা লাগে, সব সময় কি করবা, দুই পাশে হচ্ছে ln নিবা, ln নিলে পাওয়ারটা সামনে চলে, তুমি খুব ইজিলি পাওয়ারের মান বের করে ফেলতে পারবা। সো এই জিনিসটুকু জাস্ট মাথায় রেখো, কখনো যদি তোমায় গামা বের করতে বলে দুই পাশে ln নিয়ে তারপর তোমার ম্যাথ করা লাগবে। ওকে, আর এখানে কেন গামা 1 এর চেয়ে নিচে চলে আসলো, কারণ এখানে ভ্যালুগুলো খুবই র্যান্ডম, তার জন্য, আর কিছুই না। লাইক ধরো তুমি যদি এখানে ফাইনাল যে প্রেসারটা, এটা 2 না ধরে 1 এটিএম ধরতা, তাইলেই খেলা হয়ে যেত। তুমি এখানে 1 এটিএম ধরো, তাইলেই কিন্তু খেলা হয়ে যাবে। উপরে থাকবে ln 7, নিচে থাকবে হচ্ছে ln 4, সেখান থেকে তুমি গামার মান বের করে ফেলতে পারবা। ঠিক আছে, পারবো, শিওর, গুড। তাহলে আমাদের এক্সট্রা ম্যাথ যেগুলো ছিল, যেগুলো আমি করাতে চাইছিলাম তোমাদেরকে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার, সেগুলো এখানেই কমপ্লিট। আমরা হচ্ছে এখন যাব ইঞ্জিনের ম্যাথের দিকে। আশা করি ম্যাথগুলো বুঝতে পারছেন, এগুলো কিছু অ্যাডিশনাল ম্যাথ যেগুলো আপনার কনসেপ্টকে আর একটু স্ট্রং করা উচিত। ওকে, তাহলে চলো আমরা এখন ইঞ্জিনের দিকে যাই, ইঞ্জিনের কিছু ম্যাথ আমরা করি। হ্যাঁ, ইঞ্জিন কই গেল, এই তো এখান থেকে হচ্ছে আসল খেলাধুলা শুরু। দেখো কি কি প্রশ্ন, চলো 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 সলভ করার চেষ্টা করা যাক। প্রশ্ন পড়ো, একটা কার্নো ইঞ্জিনের প্রতি ধাপে সংকোচন এবং প্রসারণের অনুপাত হচ্ছে 1:6। আচ্ছা এই কথাটা অনেক ইম্পর্টেন্ট, সংকোচন এবং প্রসারণের অনুপাত হচ্ছে 1:6, এবং তাপ উৎসের তাপমাত্রা 1200 কেলভিন। আচ্ছা যেখানে ডেল দেখতেছে এগুলো আসলে গামাকে ইন্ডিকেট করতেছে, গামা হচ্ছে 1.4। প্রথম প্রশ্ন, তাপগ্রাহকের তাপমাত্রা কত, ঠিক আছে। সেকেন্ড প্রশ্ন হচ্ছে ইঞ্জিনের কর্মদক্ষতা কত, এবং থার্ড প্রশ্ন হচ্ছে প্রতি চক্রে কৃত কাজ নির্ণয় করো। বিভিন্ন রকম প্রশ্ন। ওকে, আচ্ছা আমরা এটা একটু বোঝার চেষ্টা করি যে সংকোচন প্রসারণের অনুপাত হচ্ছে 1:6, এটা বোঝাটা অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা আমাদের যখন কার্নোচক্র রান করা হয়, কার্নোচক্রে আসলে কি হয়, প্রথমে 2টা প্রসারণ হয়, দেন হচ্ছে আবার 2টা সংকোচন হয়, তাই না। এই বরাবর ধরো পি, এই বরাবর ধরো ভি। আচ্ছা, সো প্রথমে আমরা কি করি, প্রথমে আমরা করি হচ্ছে সমষ্ণ প্রসারণ। তোমাকে যখন বলতেছে সংকোচন এবং প্রসারণের অনুপাত 1:6, তার মানে হচ্ছে যখন তুমি কার্নোচক্রে প্রসারণ ঘটাবা তখন আয়তন হবে 6 গুণ, এবং যখন সংকোচন ঘটাবা তখন আয়তন হবে 6/1। সহজ কথা কি, তোমাকে বলে দিছে সংকোচন এবং প্রসারণের অনুপাত হচ্ছে 1:6, তার মানে কার্নোচক্রে যেই প্রক্রিয়ায় সিস্টেম প্রসারিত হবে সেই প্রক্রিয়ায় সিস্টেমের আয়তন 6 গুণ হবে, এবং যেই প্রক্রিয়ায় সিস্টেম সংকুচিত হবে সেই প্রক্রিয়ায় সিস্টেমের আয়তন 6/1 হবে। তাহলে বলো প্রথম প্রক্রিয়াটা কি, প্রথম প্রক্রিয়া হচ্ছে সমষ্ণ প্রসারণ। ধরো আয়তন ছিল V1, পরে হয়েছে V2, তার মানে V2 is equals to 6V1। ঠিক আছে, যেহেতু সংকোচন প্রসারণের অনুপাত 1:6, যদি বলতো সংকোচন এবং প্রসারণের অনুপাত 1:5, তাহলে V2 হয়তো 5V1। ঠিক আছে, দেন কি হয়, দেন হয় হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ। ঠিক আছে, রুদ্ধতাপীয় প্রসারণে ফাইনাল ভলিউম কত হয়, V3। এটাও কি প্রসারণ, তার মানে অবশ্যই V3 is equals to 6V2। ঠিক আছে,
দেন কি হয়, দেন হয় সমষ্ণ সংকোচন। সমষ্ণ সংকোচনে আমার ভলিউম হয় হচ্ছে লেটস সাপোজ, কি করলাম, এখানে ডট দিলাম, এখানে দিলাম অ্যারো, উল্টা করছি গো, দাঁড়াও, এখানে অ্যারো দাও, এখানে দাও ডট। ধরো সমষ্ণ সংকোচন শেষে ফাইনাল ভলিউম হচ্ছে V4, তাহলে V4 কত হবে? V4 হবে হচ্ছে V3 ডিভাইডেড বাই 6। যখন সংকুচিত হবে তখন আয়তন হবে আদি আয়তনের 6 ভাগের 1 ভাগ, ঠিক আছে? এবং ফাইনালি সংকোচনের মাধ্যমে আমরা পৌঁছে যাব কোথায়? আদি আয়তনে। এবং যেহেতু বলছে সংকোচন এবং প্রসারণের অনুপাত হচ্ছে 1/6, সো অবশ্যই, বা 1:6, সো অবশ্যই V1 হবে হচ্ছে V4/6, ঠিক আছে? এই হচ্ছে কাহিনী সংকোচন এবং প্রসারণের অনুপাত 1:6 বলার। মাথায় রাখতে হবে যখন কার্ণচক্রে প্রসারণ ঘটবে তখন আয়তন হবে 6 গুণ, আর যখন সংকোচন ঘটবে তখন আয়তন হবে কি 6 ভাগের 1 ভাগ। যদি অন্য কোনো রেশিও দিয়ে দেয় তখন ওইটা ফলো করবে। ওকে, তাহলে দেখো আমাকে প্রথম প্রশ্নে কি বলছে, তাপগ্রাহকের তাপমাত্রা নির্ণয় করো। এটা আমি কেমনে নির্ণয় করব? এটা কিন্তু খুব কমন একটা প্রশ্ন, মাঝে মধ্যে গ নাম্বারে দেয়, এটা একটু মাথায় রেখো। তোমাকে অনেক সময় তাপ উৎসের তাপমাত্রা দিয়ে দিবে, দিয়ে বলবে তাপ গ্রাহকের তাপমাত্রা নির্ণয় করো। এটা কিভাবে বের করবা? এটা তুমি বের করবা এই 2 থেকে 3 নাম্বার তাপীয় অবস্থায় যে প্রক্রিয়াটা চলছে, রুদ্ধতাপীয় প্রসারণ, এটার মাধ্যমে। তোমার যদি কখনো তাপ উৎসের তাপমাত্রা দিয়ে দেয়, সেখান থেকে তাপ গ্রাহকের তাপমাত্রা বের করতে বলে, তুমি নিশ্চিত থাকো সেটা তোমার বের করা লাগবে এই রুদ্ধতাপীয় প্রক্রিয়ার মাধ্যমে, রুদ্ধতাপীয় প্রসারণ অথবা রুদ্ধতাপীয় সংকোচনের মাধ্যমে। কুইশনে যেটা দেওয়া থাকবে সেটাই। ওকে, তাহলে দেখেন আমাদের এখানে রুদ্ধতাপীয় প্রসারণে কি হয়েছে, আয়তন 6 গুণ হয়েছে। ওই যে ওইটা খেয়াল করো, 2 থেকে 3, এটার নাম দাও একটা, এ বি সি ডি। এই যে বি থেকে সি যে প্রক্রিয়াটা, এটা কি? এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ। বি থেকে সি, এটা কি? রুদ্ধতাপীয় প্রসারণ। আশা করি মনে আছে। রুদ্ধতাপীয় প্রসারণের শুরুতে তাপমাত্রা কত হয়? এই এখানে তাপমাত্রা কত? তাপ উৎসের তাপমাত্রার সমান T1, মনে আছে তো নাকি? সো শুরুতে টেম্পারেচার T1 হচ্ছে তাপ উৎসের তাপমাত্রা 1200 কেলভিন। ওকে, ফাইনাল টেম্পারেচারটা হচ্ছে তাপ গ্রাহকের তাপমাত্রার সমান, যেটা আমার বের করা লাগবে। রুদ্ধতাপীয় প্রসারণের শুরুর তাপমাত্রা কত? T1, ফাইনাল টেম্পারেচার কত? T2। সো শুরুর তাপমাত্রা জানি, শেষের তাপমাত্রা আমি বের করব, এইটাই তো তাপ গ্রাহকের তাপমাত্রা। এবং এই যে রুদ্ধতাপীয় প্রসারণটা ঘটছে, এই প্রসারণে কি হয়েছে? আয়তন 6 গুণ হয়েছে, কারণ সংকোচন এবং প্রসারণের অনুপাত দেওয়া আছে 1:6। তাহলে ফাইনাল যে ভলিউমটা রুদ্ধতাপীয় প্রসারণ শেষে V3, সেই V3 ডিভাইডেড বাই V2 হচ্ছে 6, ঠিক আছে? একদম সহজ। গামার ভ্যালু দিয়ে দিছে, গামা কত? গামা হচ্ছে 1.4, কোশ্চেনেই দেওয়া আছে। এখান থেকে আমার ফাইনাল টেম্পারেচার বের করা লাগবে। কি করবা? ভলিউম আর টেম্পারেচারের মধ্যে সম্পর্ক স্থাপন করবা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়। দেখো তো বি অবস্থায় ভলিউম কত, টেম্পারেচার কত? বি অবস্থায় টেম্পারেচার হচ্ছে T1, ভলিউম হচ্ছে V2, তাহলে T1 V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1। এবং সি অবস্থায় ভলিউম কত, টেম্পারেচার কত? ভলিউম হচ্ছে V3, টেম্পারেচার হচ্ছে T2, তাহলে T2 V3 টু দি পাওয়ার গামা মাইনাস 1। আমার T2টা বের করা লাগবে। T2 কেমনে বের করবা? T2 ইজ ইকুয়ালস টু T1 মাল্টিপ্লাইড বাই V2 বাই V3 টু দি পাওয়ার গামা মাইনাস 1। T1 এর মান হচ্ছে 1200 মাল্টিপ্লাইড বাই V2 বাই V3 কত? 1/6 টু দি পাওয়ার গামা হচ্ছে 1.4 মাইনাস 1। জাস্ট ক্যালকুলেট করো, তাহলেই হয়ে যাবে। তাহলে দেখো আসে হচ্ছে 1/6 টু দি পাওয়ার কত? 0.4 মাল্টিপ্লাইড বাই হচ্ছে 1200, কত আসে? 586 কেলভিন। 586 কেলভিন। সহজ একদম, পারবা না বলো তো? পারা উচিত, কোনো কঠিন কিছু না কিন্তু, একদম ইজি। সো এটা কিন্তু অনেক কমন প্রশ্ন, হ্যাঁ, এটা কিন্তু বহুত আসে। তুমি যদি একটু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো দেখো, এইটা তুমি অনেক পাবা। তোমাকে তাপ উৎসের তাপমাত্রা দিয়ে দিছে, দিয়ে হচ্ছে তাপ গ্রাহকের তাপমাত্রা বের করতে বলবে। এই রুদ্ধতাপীয় প্রক্রিয়া থেকে হচ্ছে আমরা এটা বের করে ফেলবো ইঞ্জিনের যে সাইকেলটা, সেই সাইকেলের সেকেন্ড যে প্রক্রিয়াটা, সেখান থেকে। ওকে, মাথায় রাখা লাগবে। এবং সেকেন্ড কোয়েশ্চেনে কি বলছে? সেকেন্ড কোয়েশ্চেনে বলছে ইঞ্জিনের কর্মদক্ষতা নির্ণয় করো। এখন তো সহজ, তুমি তাপ উৎসের তাপমাত্রা আগে থেকেই জানতা। এই যে প্রথম ম্যাথ, সেখান থেকে তুমি তাপ গ্রাহকের তাপমাত্রা জেনে গেলা। এখন কর্মদক্ষতা বের করা কোনো ব্যাপার? বলো কি হবে? ইফিসিয়েন্সি ইটা ইজ ইকুয়ালস টু 1 মাইনাস T2 বাই T1 মাল্টিপ্লাইড বাই 100%। জাস্ট মান বসাও। 1 মাইনাস T2 কত? 586, T1 কত? 1200, তাহলে 586 ডিভাইডেড বাই 1200 মাল্টিপ্লাইড বাই 100%। ক্যালকুলেট করো জাস্ট, তাইলেই হয়ে যাবে। 586 ডিভাইডেড বাই 1200, 1 মাইনাস অ্যান্সার কত আসে? 51.17%। শেষ, এটাই অ্যান্সার। 3 নম্বরে কি বলছে? বলছে প্রতি চক্রে কৃত কাজ নির্ণয় করো। আচ্ছা, প্রতি চক্রে কৃত কাজ আমরা কিভাবে বের করব? দেখো এটাও সহজ, এটাও আহামরি কঠিন কিছু না।
আচ্ছা এখানে কৃত কাজ কেমনে বের করা লাগে বলো, একটা কার্যচক্রে কৃত কাজ কেমনে বের করা? এখন তুমি বলতে পারো যে ভাই ইফিসিয়েন্সি আমি জানি, যদি গৃহীত তাপ শক্তির মান আমি বের করে ফেলতে পারতাম তাইলেই তো কৃত কাজ বের করা যাইতো। তাহলে গৃহীত তাপ শক্তির মান বের করো, কিভাবে বের করবো বলো? গৃহীত তাপ শক্তির মানে কি? এই যে সমষ্ণ যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়ায় তাপ শক্তির পরিবর্তন, এটাই হচ্ছে গৃহীত তাপ শক্তি। এবং সমষ্ণ প্রসারণের সময় গৃহীত তাপ শক্তি বা তাপ শক্তির পরিবর্তন কত হয়? কৃত কাজের সমান হয়। কেন? কারণ সমষ্ণ প্রক্রিয়া অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হয় শূন্য। এগুলো সব আমরা ডিটেলসে পড়ছিলাম লাস্ট ক্লাসে, এতটুকু তোমাদের জানা থাকা উচিত। Q1 বের করার ফর্মুলাই আমি তোমাদের শিখাইছিলাম, সেটা হচ্ছে nRT1 ln V2/V1। ঠিক আছে, এইটা হচ্ছে প্রথম যে প্রক্রিয়াটা সমষ্ণ প্রসারণ, সেই প্রক্রিয়ায় কৃত কাজ অথবা এই প্রক্রিয়ায় সিস্টেম কর্তৃক গৃহীত তাপশক্তির সমান বা ইঞ্জিন কর্তৃক গৃহীত তাপশক্তির সমান। সব মান দেওয়া আছে, কত মোল গ্যাস সেটা কি বলা আছে? বলা নাই। কিছু না বলা থাকলে আমরা 1 মোলই ধরে নিব। গ্যাসের মোল সংখ্যা দেওয়া নাই, সো কিছু না বলে দিলাম আমরা 1 মোল ধরে নিব, দেওয়া উচিত ছিল বাট যেহেতু দেয় নাই সো আমরা ধরে নিচ্ছি 1 মোল। তাহলে 1 ইনটু আর এর মান হচ্ছে 8.314, T1 এর মান কোশ্চেনে দেওয়া আছে কত? 1200 কেলভিন, এবং ln V2/V1, V2/V1 কত হবে বলো? যেহেতু প্রসারণ ঘটছে মানে আয়তন 6 গুণ হইছে, তাহলে V2/V1 হবে হচ্ছে 6। ওকে, তাহলে দেখো এখান থেকে যদি আমরা বের করি 8.314 মাল্টিপ্লাইড বাই 1200 মাল্টিপ্লাইড বাই হচ্ছে ln 6 কত আসে? আসে হচ্ছে 17,876, 17,876.02 জুল। ওকে, এটা হচ্ছে একটা কার্যচক্রে গৃহীত তাপশক্তি, তার মধ্যে কাজে রূপান্তরিত হবে কতটুকু? এইটা মাল্টিপ্লাইড বাই ইফিসিয়েন্সি। তাহলে বলেন কৃত কাজ কতটুকু হবে? W ইজ ইকুয়ালস টু ইটা মাল্টিপ্লাইড বাই Q1। ইটার মান কত? 0.5117 মাল্টিপ্লাইড বাই হচ্ছে 17,876, যত আসবে তত। বুঝেছো? একদম সহজ। পারবো? 8,600 বা 700-র মতো আসতে পারে হয়তো, বা একটু চেক করিয়ে দেখিও, এরকমই আসবে হয়তো। ঠিক আছে, এইটা হচ্ছে একটা কার্যচক্রে কৃত কাজ। বুঝছো? একদম সহজ। সো আমাদের প্রথম কোশ্চেন জিজ্ঞাসা করছিল হচ্ছে তাপ গ্রাহকের তাপমাত্রা, সেটা আমরা কেমনে বের করছি। সেকেন্ড যে প্রসেসটা রুদ্ধতাপীয় প্রসারণ, সেখান থেকে রুদ্ধতাপীয় প্রসারণের শেষের যে তাপমাত্রা বা প্রসারণ শেষ হওয়ার পর সিস্টেমের তাপমাত্রা যেটা হবে সেটা আসলে তাপ গ্রাহকের তাপমাত্রা। শুরুর তাপমাত্রা তো কোশ্চেনে দেওয়া আছে, তাপ উৎসের তাপমাত্রা। রুদ্ধতাপীয় প্রসারণের শুরুর তাপমাত্রা হচ্ছে তাপ উৎসের তাপমাত্রা, শেষের তাপমাত্রা হচ্ছে তাপ গ্রাহকের তাপমাত্রা। সো সেখান থেকে আমরা ফাইনাল টেম্পারেচার বা তাপ গ্রাহকের তাপমাত্রা বের করে ফেলছি। তাপ উৎসের তাপমাত্রা আমরা জানতাম, তাপ গ্রাহকের তাপমাত্রা বের করার পর খুব ইজিলি ইফিসিয়েন্সি বের করা গেছে। এবং লাস্টে গিয়ে তোমাকে জিজ্ঞাসা করছে হচ্ছে একটা কার্যচক্রীকৃত কাজ কত। আচ্ছা, কার্যচক্রীকৃত কাজ বের করার জন্য তোমার কি কি জানা থাকা লাগবে? আইদার তুমি একদম পুরো প্রসেস ধরে কৃত কাজ বের করতে পারো, এটা একটা উপায়, করতে পারো, সমস্যা নেই, ম্যাথ আর একটু বড় হবে। অথবা তোমার যদি জানা থাকে তাপ শক্তি, গৃহীত তাপ শক্তি কত এবং ইঞ্জিনের ইফিসিয়েন্সি কত, সেই দুটাকে গুণ করলেই কিন্তু একটা কার্যচক্রে কৃত কাজ বের হয়ে যাবে। তো আমরা যেটা করছি, ইফিসিয়েন্সি তো আগের ম্যাথে বের করাই হয়েছে, গৃহীত তাপ শক্তিটা বের করছি। গৃহীত তাপ শক্তি বের করার ফর্মুলা কি ছিল? এই যে এটা লাস্ট ক্লাসে পড়াইছিলাম, আশা করি তোমাদের মনে আছে। সো তারপর হচ্ছে ইফিসিয়েন্সি আর Q1 কে গুণ করে দিছি, একটা কার্যচক্রে কৃত কাজ আমরা পেয়ে গেছি। সহজ বাট ইম্পর্টেন্ট। ঠিক আছে, এগুলো যেন ভুল না হয়, প্রত্যেকটা ম্যাথ কিন্তু এখানে ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো। চলো নেক্সট কি বলছে। দুইটা কার্যচক্র শ্রেণী সংযোগে কাজ করছে। প্রথম ইঞ্জিনটা যেই তাপ শক্তি বর্জন করে, দ্বিতীয় ইঞ্জিনটা সেই তাপ শক্তি গ্রহণ করে। প্রশ্ন হচ্ছে টি এর মান নির্ণয় করো যখন ইঞ্জিন দ্বয়ের কর্মদক্ষতা সমান এবং ইঞ্জিন দ্বয়ের কৃতকাজ সমান। খুবই সুন্দর প্রশ্ন, বোঝার চেষ্টা করো। এখানে হচ্ছে দুইটা ইঞ্জিন আছে, ঠিক আছে, একটা হচ্ছে ইঞ্জিন 1 আর একটা হচ্ছে ইঞ্জিন 2। সো ইঞ্জিন 1 কি করতেছে? 800 কেলভিন তাপমাত্রার একটা তাপ আধার থেকে একটা নির্দিষ্ট পরিমাণ তাপ শক্তি Q1 গ্রহণ করতেছে। ওকে, দেন একটা নির্দিষ্ট পরিমাণ কাজে রূপান্তর করতেছে এবং অবশিষ্ট যে তাপ শক্তি Q2 সেটাকে বি মানে হচ্ছে টি কেলভিন তাপমাত্রার একটা তাপ আধারে বর্জন করে দিচ্ছে। আবার ইঞ্জিন 2 কি করতেছে? প্রথম ইঞ্জিন যতটুকু তাপ শক্তি ছাড়তেছে সেই তাপ শক্তিটা সে আবার গ্রহণ করতেছে। ঠিক আছে, Q2 গ্রহণ করতেছে কে? ইঞ্জিন 2। এবং পরবর্তীতে সে আবার একটা নির্দিষ্ট পরিমাণ তাপশক্তিকে কাজে রূপান্তরিত করে অবশিষ্ট যে তাপশক্তি Q3 সেটাকে 300 কেলভিন তাপমাত্রার তাপ আধারের মধ্যে বর্জন করে দিচ্ছে। ওকে, তার মানে প্রথম ইঞ্জিন 800 কেলভিন তাপমাত্রার তাপ আধার থেকে একটা নির্দিষ্ট পরিমাণ তাপশক্তি গ্রহণ করতেছে, সেখান থেকে কাজ করতেছে, অবশিষ্ট তাপশক্তি Q2 কে টি কেলভিন তাপমাত্রার একটা তাপগ্রাহকে বা তাপ আধারের মধ্যে ছেড়ে দিচ্ছে। প্রথম ইঞ্জিন যে তাপ শক্তিটা ছেড়ে দিচ্ছে, দ্বিতীয় তাপ ইঞ্জিন সেই তাপ শক্তিটা আবার গ্রহণ করতেছে।
গ্রহণ করে সেখান থেকে কিছুটা কাজে রূপান্তর করতেছে এবং অবশিষ্ট তাপশক্তিকে 300 কেলভিন তাপমাত্রার একটা তাপ আধারের মধ্যে রিলিজ করে দিচ্ছে। প্রশ্ন হচ্ছে এই যে মাঝখানের যে তাপ আধারটা টি কেলভিন তাপমাত্রার, এই টি এর মানটা কত যদি ইঞ্জিন দ্বয়ের কর্মদক্ষতা সমান হয়। মানে এই দুইটা ইঞ্জিনের ইফিসিয়েন্সি যদি সমান হয় তাহলে টি এর মান কত হবে, এটা হচ্ছে একটা প্রশ্ন। আর সেকেন্ড প্রশ্নটা হচ্ছে যদি ইঞ্জিন দ্বয়ের কৃত কাজ সমান হয়, মানে এই দুইটা ইঞ্জিন যদি সমান পরিমাণ কাজ করে তাহলে টি এর মান কত হবে। একটু বুদ্ধিমানের মতো চেষ্টা করা লাগবে। আসেন, প্রথমটা খুব সহজ, পরেরটাও সহজ, জাস্ট একটু মাথা খাটাইতে হবে। চলো প্রথমটা সলভ করি আমরা। আমাদের বলছে দুইটা ইঞ্জিনের ইফিসিয়েন্সি কি হওয়া লাগবে, সেম। তাহলে ইফিসিয়েন্সি 1 ইজ ইকুয়ালস টু ইফিসিয়েন্সি 2। বলো প্রথম ইঞ্জিনের ইফিসিয়েন্সি কি হবে, 1 মাইনাস উপরে কি বলো, উপরে হচ্ছে T2 মানে হচ্ছে তাপ গ্রাহকের তাপমাত্রা। প্রথম ইঞ্জিনের জন্য তাপ গ্রাহক কোনটা, এইটা, এই যে বি হচ্ছে প্রথম ইঞ্জিনের তাপ গ্রাহক। আমাদের প্রথম ইঞ্জিন তাপ শক্তি ছাড়ছে কোথায়, বি এর মধ্যে। তাহলে প্রথম ইঞ্জিনের তাপ গ্রাহক কোনটা, বি, সেটা টেম্পারেচার কত, টি, ঠিক আছে, ডিভাইডেড বাই প্রথম ইঞ্জিনের তাপ উৎস কোনটা, 800 কেলভিন তাপমাত্রার তাপ আধার। ওকে, এবার আসো ইটা টু, সেকেন্ড ইঞ্জিনের ইফিসিয়েন্সি 1 মাইনাস উপরে কি হবে, সেকেন্ড ইঞ্জিনের তাপ গ্রাহকের তাপমাত্রা। সেকেন্ড ইঞ্জিনের তাপ গ্রাহক কোনটা, এটা না, এটা তো সেকেন্ড ইঞ্জিনের তাপ উৎস। সেকেন্ড ইঞ্জিন এখান থেকে তাপ শক্তি গ্রহণ করছে, তাপ শক্তি ছাড়ছে কোথায়, 300 কেলভিনে। সো সেকেন্ড ইঞ্জিনের জন্য তাপ গ্রাহকের তাপমাত্রা হচ্ছে 300, তাপ উৎসের তাপমাত্রা হচ্ছে টি। এখান থেকে জাস্ট টি এর মান বের করা লাগবে। চলো করি, তাহলে 1 1 বাদ থাকতেছে হচ্ছে টি ডিভাইডেড বাই 800, এখানে থাকতেছে 300 ডিভাইডেড বাই টি। তাহলে টি কত হবে, টি হবে হচ্ছে 24, 3টা 24 তাই না, 1 2 3 4, তাহলে টি হবে মনে হয় যে 490.89 হয় কিনা, টি স্কোয়ার্ড, এটা টিতে টি স্কোয়ার্ড হয় 490.89 কেলভিন মোস্ট প্রবাবলি। ঠিক আছে, মোস্ট প্রবাবলি একবার চেক করে দেখো, বুঝছো। এই হচ্ছে আমাদের প্রথম কোশ্চেনের অ্যান্সার। তাহলে দুটো ইঞ্জিনের ইফিসিয়েন্সি যদি সমান হয় তাহলে ওই যে ওই অজানা যে তাপ আধারটা বা অজানা তাপমাত্রার যে তাপ আধারটা, তার তাপমাত্রা কত হবে, 490.89 কেলভিন। বা মাঝখানের যে তাপ আধার, তার তাপমাত্রা যদি 490.89 কেলভিন হয় তাহলেই দুটো ইঞ্জিনের ইফিসিয়েন্সি সমান হবে, আদারওয়াইজ কিন্তু হবে না, কারণ সবই কার্নো ইঞ্জিন, টেম্পারেচারের উপর অবশ্যই এফিসিয়েন্সি ডিপেন্ড করতেছে। ওকে, এবার সেকেন্ড কোশ্চেনটা পড়ো। সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে ইম্পর্টেন্ট, হ্যাঁ, এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ, যে টি এর মান কত হইলে ইঞ্জিন দ্বয়ের কৃত কাজ সমান হবে, মানে দুইটা ইঞ্জিন সমান পরিমাণ কাজ করবে, টি এর মান কত হইলে, এটা আমাদের দেখা লাগবে। আসেন কিভাবে করা যায় খেয়াল করে দেখো। চলো আমাকে একটু বলো তো, এখানে কৃত কাজ সমান হওয়া মানে কি, মানে হচ্ছে প্রথম ইঞ্জিন যতটুকু কাজ করবে দ্বিতীয় ইঞ্জিনও ঠিক ততটুকুই কাজ করবে। আচ্ছা প্রথম ইঞ্জিন কতটুকু কাজ করবে, প্রথম ইঞ্জিন কাজ করবে হচ্ছে প্রথম ইঞ্জিনের ইফিসিয়েন্সি মাল্টিপ্লাইড বাই প্রথম ইঞ্জিনের গৃহীত তাপ শক্তি, এটাই তো। প্রথম ইঞ্জিনের কৃত কাজ কত হবে, প্রথম ইঞ্জিনের ইফিসিয়েন্সি মাল্টিপ্লাইড বাই প্রথম ইঞ্জিন যতটুকু তাপ শক্তি গ্রহণ করছে। দ্বিতীয় ইঞ্জিন কতটুকু কাজ করবে, দ্বিতীয় ইঞ্জিনের ইফিসিয়েন্সি মাল্টিপ্লাইড বাই দ্বিতীয় ইঞ্জিন যতটুকু তাপ শক্তি গ্রহণ করছে। দ্বিতীয় ইঞ্জিন কতটুকু তাপ শক্তি গ্রহণ করছে, প্রথম ইঞ্জিন যেটা বর্জন করছে দ্বিতীয় ইঞ্জিন তো সেটাই গ্রহণ করছে, Q2, তাই না, সো মাল্টিপ্লাইড বাই Q2। ওকে, এবার বলো ইটা 1 মানে কি, ইটা 1 মানে হচ্ছে 1 মাইনাস টি ডিভাইডেড বাই 800, প্রথম ইঞ্জিনের কর্মদক্ষতা, মাল্টিপ্লাইড বাই আছে হচ্ছে Q1। ইটা 2 মানে কি, ইটা 2 মানে হচ্ছে দ্বিতীয় ইঞ্জিনের কর্মদক্ষতা, 1 মাইনাস 300 ডিভাইডেড বাই টি মাল্টিপ্লাইড বাই হচ্ছে Q2। ঠিক আছে, এটা কাজ করো, Q2টাকে এই পাশে নিয়ে আসো, তাহলে কি হবে দেখো, নিচে আমি 800 কমন নিচ্ছি, তাহলে 800 মাইনাস টি, ওকে, এখানে আসবে Q1 ডিভাইডেড বাই Q2, এখানে টিটা কমন নাও, তাহলে আসবে হচ্ছে টি মাইনাস 300। ঠিক আছে, এবার আমাকে বলো তো এই Q1 বাই Q2 কে তুমি কি লিখতে পারো, কার্নোর সূত্র কি ছিল, কার্নোর সূত্র ছিল হচ্ছে Q1 বাই Q2 ইজ ইকুয়ালস টু T1 বাই T2। এফিসিয়েন্সির মধ্যে সূত্র তুমি অ্যাপ্লাই করছো না, অ্যাপ্লাই করে তুই এফিসিয়েন্সির নতুন ফর্মুলা পাইছিল 1 মাইনাস T1 বাই T2 বাই T1, তার মানে Q প্রপোর্শনাল টু T ছিল কার্নোর ইঞ্জিনের জন্য। সো বলা যেতে পারে Q1 বাই Q2 হবে T1 বাই T2 এর সমান। Q1 কোনটা, প্রথম তাপ আধার থেকে গৃহীত তাপ শক্তি, তার মানে T1 হবে প্রথম তাপ আধারের তাপমাত্রা 800। Q2 কি, দ্বিতীয় তাপ আধার থেকে গৃহীত তাপ শক্তি বা দ্বিতীয় তাপ আধারে বর্জিত তাপ শক্তি, তাহলে T2 কি হবে, দ্বিতীয় তাপ আধারের তাপমাত্রা T। বুঝছো, সো Q1 বাই Q2 কে আমরা চাইলে লিখতে পারি 800 বাই T, বা ওই যে T1 বাই T2 তুমি যেটা লিখতে চাও না কেন, দেখেন আসবে হচ্ছে 800 মাইনাস T ডিভাইডেড বাই 800, এটার পরিবর্তে আমরা লিখতে পারি 800 ডিভাইডেড বাই T ইজ ইকুয়ালস টু T মাইনাস 300 ডিভাইডেড বাই হচ্ছে T। তাহলে দেখো কাটাকাটি যাচ্ছে কি কি, এই পাশ থেকে 800 800 বাদ,
টি বাদ থাকতেছে হচ্ছে 800 মাইনাস টি ইজ ইকুয়ালস টু টি মাইনাস 300, এখান থেকে আসবে 2t ইজ ইকুয়ালস টু 1100, দ্যাট মিনস টি এর মান আসবে 550 কেলভিন। ঠিক আছে, একদম সহজ, বুঝছো? খুবই সহজ। ওকে, তাহলে এই প্রশ্নটা দুইভাবে আসতে পারে। একটা হচ্ছে তোমাকে বলতে পারে যে দুইটা ইঞ্জিনের কর্মদক্ষতা সমান, সে অবস্থায় টি এর মান কত, সেক্ষেত্রে আমাদের ম্যাথের প্রথম পার্টটা করা লাগবে। আর যদি বলে যে না, দুইটা ইঞ্জিন দ্বারা কৃত কাজ সমান, তখন টি এর মান কত, তখন হচ্ছে এভাবে সলভ করা লাগবে। এই যে এই পার্টটা ক্রুশিয়াল, Q1/Q2 সমান কেন হচ্ছে 800/T হইল। এগুলো সব কার্নো ইঞ্জিন না। কার্নো ইঞ্জিনের ফর্মুলা কি ছিল? Q ইজ প্রপোর্শনাল টু টি। এটা কার্নো ইঞ্জিনের জন্য খাটতো না? খাটতো। মানে তুমি যেখান থেকে তাপ শক্তিটা গ্রহণ করতেছো সেখানকার তাপমাত্রার সাথে হচ্ছে তাপ শক্তির সম্পর্ক হবে সমানুপাতিক। ওকে, তো দেখা যাচ্ছে আমাদের এখানে তাপ আধার আছে দুইটা, একটা থেকে গৃহীত তাপ শক্তি Q1 800 কেলভিন তাপমাত্রা থেকে, আর একটা থেকে গৃহীত তাপ শক্তি হচ্ছে Q2 টি কেলভিন তাপমাত্রা থেকে। সো আমরা এখানে অবশ্যই অ্যাপ্লাই করতে পারি Q1/T1 ইজ ইকুয়ালস টু Q2/T2। Q1 গ্রহণ করা হয়েছে কই থেকে? 800 কেলভিন থেকে, তাহলে Q1/800 ইজ ইকুয়ালস টু Q2 গ্রহণ করা হয়েছে কই থেকে? টি কেলভিন থেকে, Q2 ডিভাইডেড বাই টি। সো Q1/Q2 এর পরিবর্তে আমরা লিখতে পারি 800/T, সেটাই হচ্ছে এখানে লেখা হয়েছে, বুঝছেন? সো সেখান থেকে আপনার ফাইনালি টি এর মানটা বের করতে হবে, এবং টি এর মান আসছে 550 কেলভিন। তার মানে এই তাপ আধারের টেম্পারেচার যদি 550 কেলভিন হয়, সে অবস্থায় দুইটা ইঞ্জিন সমান পরিমাণ কাজ করবে। আর এই তাপ আধারের টেম্পারেচার যদি 489.89 কেলভিন হয়, তাহলে সে অবস্থায় দুইটা ইঞ্জিনের ইফিসিয়েন্সি সমান হবে। এতটুকু আপনার মাথায় রাখতে হবে। পরীক্ষায় এই ম্যাথটা আসতে পারে, ভেরি ইম্পর্টেন্ট ফর এইচএসসি এক্সাম, আসলে পারতে হবে। ঠিক আছে, পারবো? শিওর? কনফিউশন নাই? গুড। আসো নেক্সট, দেখো তো কি বলছে। বলছে হচ্ছে একটা কার্নো ইঞ্জিন 327 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার তাপ উৎস হতে 500 জুল তাপ শক্তি গ্রহণ করে, কার্য সম্পাদন শেষে 27 ডিগ্রি সেলসিয়াস, আচ্ছা এটা হচ্ছে 327, ঠিক আছে, তাপমাত্রা তাপ গ্রাহকে কিছু তাপ বর্জন করে। ওকে, বলছে ইঞ্জিনটার দক্ষতা দ্বিগুণ করা সম্ভব কিনা। চলো, এই টাইপের প্রশ্ন আসতে পারে। এই টাইপের প্রশ্ন আসলে তুমি কি করবা? শোনো, এই টাইপের প্রশ্ন যদি আসে, তুমি যেটা করবা, সবার আগে ইঞ্জিনের কর্মদক্ষতা বের করবা। বের করার পর দেখবা তোমার বলবে দ্বিগুণ করা সম্ভব কিনা, দেড় গুণ করা সম্ভব কিনা। অ্যান্সার খুব সিম্পল, তোমাকে যত গুণ করতে বলবে তত গুণ করার পর ফাইনাল কর্মদক্ষতা যদি 100-র চেয়ে কম আসে তাহলে করা সম্ভব, যদি 100-র চেয়ে বেশি আসে বা 100-র সমান আসে তাহলে সম্ভব না। দেখো তো এখানে আমাকে T1 কত বলছে? তাপ উৎসের তাপমাত্রা 327 কেলভিন মানে কত? মানে হচ্ছে 327 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 600 কেলভিন, এবং তাপ গ্রাহকের তাপমাত্রা হচ্ছে শুধুমাত্র 27 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 300 কেলভিন। তাহলে বলো তো ইঞ্জিনের ইফিসিয়েন্সি কত? ইঞ্জিনের ইফিসিয়েন্সি হচ্ছে 1 মাইনাস T2/T1 মাল্টিপ্লাইড বাই 100%। ক্যালকুলেট করো, কত আসবে? 50% আসবে। এখন তোমার এই অবস্থায় বলছে ইঞ্জিনের ইফিসিয়েন্সি দ্বিগুণ করা সম্ভব কিনা। তুমি যদি ইঞ্জিনের ইফিসিয়েন্সি দ্বিগুণ করো, বলো ইফিসিয়েন্সি কত হবে? ইফিসিয়েন্সি হবে 2 ইন্টু ইটা মানে 100%। এটা কখনো পসিবল? তুমি একটা তাপ ইঞ্জিনের ইফিসিয়েন্সি কখনো 100% বানাতে পারবা? পারবা না। তাহলে অ্যান্সার খুব সিম্পল, সম্ভব না, শেষ। কি? দ্বিগুণ করা সম্ভব না। ঠিক আছে, এটা দ্বিগুণ করা সম্ভব নয়, বুঝেছো? একদম ইজি, ক্লিয়ার? ওকে, সেকেন্ডটা দেখো কি বলছে। ইঞ্জিনের দক্ষতা 10% বৃদ্ধি করতে কি ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে? এটা আসলে তোমরা পারবা, এটা আমি আর করাই দিব না। এখানে দুই রকম ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে, তার মধ্যে দুইটাই আমরা করছি, আসলে আগেই করছি। ওকে, একটা হচ্ছে তুমি তাপ উৎসের তাপমাত্রা ফিক্সড রেখে তাপ গ্রাহকের তাপমাত্রা কমাইতে পারো, অথবা তুমি তাপ গ্রাহকের তাপমাত্রা ফিক্সড রেখে তাপ উৎসের তাপমাত্রা বাড়াইতে পারো। যেটাই করো না কেন ইঞ্জিনের এফিসিয়েন্সি বাড়বে। তোমার জাস্ট দেখা লাগবে 10% বৃদ্ধি করার জন্য কতটুকু বাড়ানো বা কমানো লাগতেছে। ওকে, সো তোমাদের হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্ক মানে এটা তোমরাই পরে চেষ্টা করবা, এবং আশা করি পারবা। এই টাইপের ম্যাথ আমরা করছি। সো কিভাবে চেষ্টা করবেন? এটা দুইভাবে করা যেতে পারে। কয়ভাবে? দুইভাবে করা যেতে পারে। প্রথম যে ওয়েটা, সেটা হচ্ছে তাপ উৎসের তাপমাত্রা ফিক্সড রাখো, ফার্স্ট ওয়ে। ওকে, তাপ উৎসের তাপমাত্রা ফিক্সড রাখো বা T1 ফিক্সড রাখো এবং T2 কমাও, তাপ গ্রাহকের তাপমাত্রা কমাও, এফিসিয়েন্সি বাড়বে। সেকেন্ড যে ওয়েটা, সেকেন্ড ওয়েতে তুমি কি করবা? তুমি হচ্ছে T2 ফিক্সড রাখবা বা তাপ গ্রাহকের তাপমাত্রা ফিক্সড রাখবা, T2টাকে ফিক্সড রাখো। ফিক্সড রেখে কি করবা? T1টাকে বাড়াও, তাপ উৎসের তাপমাত্রা বাড়াও। ঠিক আছে, T1 বাড়াও।
বুঝেছো? তাইলেও হবে, মনে থাকে যেন। এটা একটু বাসায় চেষ্টা করা লাগবে। ওই যে তুমি ইনিশিয়াল ইফিসিয়েন্সি দেওয়া আছে কত 50%, আরও 10% বাড়াচ্ছ মানে 60% হয়ে যাচ্ছে। দেখা লাগবে 60% করার জন্য T1 কে ফিক্সড রেখে T2 এর মান কত করা লাগে, ঠিক আছে? আরেকবার হচ্ছে 60% করার জন্য T2 কে ফিক্সড রেখে T1 এর মান কত করা লাগে, এতটুকুই, আর কিছু না। আই গেস পারবেন। সো এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক, ট্রাই ইট ইয়োরসেলফ। আগেও এরকম সিমিলার ম্যাথ করছিলাম লাস্ট ক্লাসেই, চাইলে ওইটাও একটু ফলো করতে পারো, বুঝে যাবে আশা করি। ঠিক আছে, নেক্সট 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 আসো, কি বলছে? হ্যাঁ, এই যে এইটা হচ্ছে তোমার এই যে এইচএসসি পরীক্ষায় আসবে না, ঠিক আছে? এটা আসবে এইচএসসি পরীক্ষায়। কি বলছে? একটা তাপ ইঞ্জিনের গৃহীত এবং বর্জিত তাপ শক্তির অনুপাত হচ্ছে 5:2, মানে তার গৃহীত, সে যেটা গ্রহণ করতেছে আর যেটা বর্জন করে দিচ্ছে সেটার রেশিও হচ্ছে 5:2, মানে Q1 আর Q2 রেশিও 5:2। উৎসের তাপমাত্রা 110 কেলভিন বাড়ালে দক্ষতা 70% হয়। ইঞ্জিনটা তাপ উৎস হতে 1200 জুল তাপ শক্তি গ্রহণ করে। প্রশ্ন হচ্ছে ইঞ্জিনটার দক্ষতা বের করো। প্রথম প্রশ্ন কি? ইঞ্জিনটার দক্ষতা বের করো। বলো, তোমাকে বলে দিছে না Q1:Q2 হচ্ছে 5:2। মানে কি? মানে হচ্ছে Q1/Q2 ইজ ইকুয়ালস টু 5/2। যে কোনো হিট ইঞ্জিনের ইফিসিয়েন্সি বের করার ফর্মুলা কি? এটা ইজ ইকুয়ালস টু 1 মাইনাস Q2/Q1 মাল্টিপ্লাইড বাই 100%। এটাই না ফর্মুলা। জাস্ট Q1/Q2 এর পরিবর্তে Q2/Q1 এর মান বের করো। Q1/Q2 যদি 5/2 হয়, Q2/Q1 কত হবে? 2/5। বসাই দাও ভাই। 1 মাইনাস 2/5 মাল্টিপ্লাইড বাই 100%, মানে হচ্ছে 60%। এটা ইফিসিয়েন্সি। ঠিক আছে, সলভড। এবার পরের কোশ্চেনটা পড়ো, দিস ইজ ইম্পর্টেন্ট। এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কি বলছে? তাপ উৎসের তাপমাত্রা অপরিবর্তিত রেখে এটাকে কিভাবে প্রত্যাবর্তী ইঞ্জিনে রূপান্তর করা সম্ভব? আচ্ছা ভাই, ইঞ্জিনটা কি প্রত্যাবর্তী না? বলা যাচ্ছে না। আমরা কি এখানে কার্নোর ফর্মুলা অ্যাপ্লাই করছি? এটা কি কার্নোর ফর্মুলা? যদি 1 মাইনাস T2/T1 দিয়ে করতাম তখন সেটা কার্নোর ফর্মুলা, তখন সেটা প্রত্যাবর্তী ইঞ্জিন। বাট এখনো তো আমরা এটাকে প্রত্যাবর্তী ইঞ্জিন বলি নাই। যে কোনো হিট ইঞ্জিনের এফিসিয়েন্সি তো এই ফর্মুলা দিয়ে বের করা যেতে পারে। প্রশ্ন হচ্ছে এটাকে প্রত্যাবর্তী ইঞ্জিন বানানোর জন্য তাপ উৎসের তাপমাত্রাকে অপরিবর্তিত রেখে তাপ গ্রাহকের তাপমাত্রা কত করা লাগবে। দেখো, এটাকে যদি আমরা একটা প্রত্যাবর্তী ইঞ্জিন বানাই বা প্রত্যাবর্তী ইঞ্জিন হিসেবে কনসিডার করি, তার মানে সে অবশ্যই কার্নোর ফর্মুলা তখন মেনে চলবে। সো আমরা সিম্পলি কার্নোর ফর্মুলা থেকে T1 এর মান তো আমরা জানি, T2 এর মানটা বের করে আনবো, এবং কার্নোর ফর্মুলা থেকে T2 যেটা আসবে সেটাই যদি তুমি বানাও তাপ গ্রাহকের তাপমাত্রা, তাহলে ইঞ্জিনটা প্রত্যাবর্তী ইঞ্জিন হবে। ঠিক আছে, তাহলে আসেন আমরা একটু সলভ করার ট্রাই করি। কি কি দেওয়া আছে? আচ্ছা, তাপ উৎসের তাপমাত্রা সরাসরি দেওয়া নেই, আচ্ছা সমস্যাও নাই তাতে কোনো। 2 নম্বরটা আসো। 2 নম্বরে আমাদের বলছে হচ্ছে ইফিসিয়েন্সি প্রথমে কত? ইফিসিয়েন্সি প্রথমে হচ্ছে 60% বা 0.6। আমি ধরলাম আমার যে ইঞ্জিনটা বানাচ্ছি সেটা এখন প্রত্যাবর্তী ইঞ্জিন। ঠিক আছে, আমার টার্গেট তো এটাতে না, প্রত্যাবর্তী ইঞ্জিন বানাবো। তাহলে আমি যদি প্রত্যাবর্তী ইঞ্জিন বানাই, সেখানে একটা তাপ উৎস আছে, একটা তাপ গ্রাহক আছে। লেটস সাপোজ এটা হচ্ছে উৎস বা সোর্স, এটা হচ্ছে গ্রাহক বা সিঙ্ক। সোর্সের টেম্পারেচার T2, সিঙ্কের টেম্পারেচার হচ্ছে সোর্সের টেম্পারেচার T1 এবং সিঙ্কের টেম্পারেচার হচ্ছে T2। ওকে, তো আমরা কি করতেছি? সোর্স থেকে তাপ শক্তি নিচ্ছি, সেখান থেকে কাজে রূপান্তর করতেছি, বাকি তাপ শক্তি সিঙ্কে ছেড়ে দিচ্ছি। এটাই তো কাজ। তাহলে দেখো, শুরুতে আমার ইফিসিয়েন্সি 0.6, তার মানে আমি লিখতে পারি ইফিসিয়েন্সি ইটা ইজ ইকুয়ালস টু 1 মাইনাস T2/T1। ইফিসিয়েন্সি হচ্ছে 0.6, 1 মাইনাস T2/T1, তার মানে T2/T1 হচ্ছে 0.4। বা তুমি চাইলে লিখতে পারো, আমার লাগবে তাপ গ্রাহকের তাপমাত্রা, তাই না? তাহলে T1 ইজ ইকুয়ালস টু T2 ডিভাইডেড বাই 0.4 লিখে রাখো এইভাবে, বা 2.5 T2। ঠিক আছে, সহজ, মনে থাকবে। এরপর কি বলছে? এরপর বলছে উৎসের তাপমাত্রা 110 কেলভিন বাড়ানো হলে দক্ষতা 70% হয়। উৎসের তাপমাত্রা শুরুতে কত ছিল? T1 ছিল। বলছে এটাকে 110 কেলভিন বাড়াও, তাহলে কর্মদক্ষতা 60% থেকে কত হবে? 70% হবে। তাহলে দেখেন, আমার ফাইনাল কর্মদক্ষতা হচ্ছে ইটা প্রাইম ইজ ইকুয়ালস টু 70%। আচ্ছা, এর তো প্রত্যাবর্তী ইঞ্জিনই আছে, সেই অবস্থায় আমি 110 কেলভিন তাপমাত্রা বাড়াইছি, তার জন্য ইফিসিয়েন্সি চেঞ্জ হয়েছে। আমি আবারও কার্নোর ফর্মুলা অ্যাপ্লাই করব। ইটা প্রাইম ইজ ইকুয়ালস টু 1 মাইনাস T2 ডিভাইডেড বাই T1 কে কিন্তু এরকম রাখা যাবে না। T1 কত? T1 হচ্ছে আমরা 110 কেলভিন বাড়াইছি, উৎসের তাপমাত্রা 110 কেলভিন বাড়াইছি, তার জন্য দক্ষতা 70% হয়েছে। উৎসের তাপমাত্রা কত ছিল? T1 ছিল, আর 110 বাড়াইছি, তাহলে কত হবে? T1 প্লাস 110।
বুঝছো? জাস্ট এতটুকু মেনটেন করা লাগবে। তাহলে এটা প্রাইম হচ্ছে 0.7 1 মাইনাস T2 ডিভাইডেড বাই T1 প্লাস 110, এখন বের হয়ে যাবে মান। তাহলে T2 ডিভাইডেড বাই হচ্ছে T1, আর লিখলাম না, একবারে গুণ আকারে লিখে দিলাম, T2 ইজ ইকুয়ালস টু 0.3 T1 প্লাস হচ্ছে 33। ঠিক আছে, একদম সহজ। কি করছি, এটাকে ওই পাশে নিয়ে গেছি, 0.3 হয়েছে, T1 প্লাস 110টাকে ওই পাশে নিয়ে গুণ করে দিছি। সো আমাদের হচ্ছে 0.3 T1 আর 110 এর সাথে 0.3 গুণ করলে কত আসবে, 33 আসবে। এখন T1 মানে কত, T2 ডিভাইডেড বাই 0.4 বসাই দাও। তাহলে T2 ইজ ইকুয়ালস টু 0.3 ইন্টু T2 ডিভাইডেড বাই 0.4 প্লাস হচ্ছে 33। এখান থেকে তুমি এখন T2 এর মানটা বের করে ফেলো, তাহলেই তুমি তাপগ্রাহকের তাপমাত্রা জেনে যাবা। ওকে, তাহলে দেখো এটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি, এখানে আছে 3/4, এই পাশে নিয়ে আসলে হয়ে যাবে 1/4। সো T2 এর মান হবে হচ্ছে 33 মাল্টিপ্লাইড বাই 4। ওকে, কি করলাম, এখানে আছে 3/4, এই পাশে নিয়ে আসো, 1 মাইনাস 3/4 কত, 1/4। সো 4 কে ওই পাশে নিয়ে যাও, T2 হবে হচ্ছে 33 মাল্টিপ্লাইড বাই 4। তাহলে এখানে আসছে 120 আর হচ্ছে 12, 132 কেলভিন। তার মানে আমার তাপগ্রাহকের তাপমাত্রা কত হওয়া লাগবে, 132 কেলভিন। তাহলে ইঞ্জিনটা একটা প্রত্যাবর্তী ইঞ্জিন হবে। তাপগ্রাহকের তাপমাত্রা কিন্তু ডিফাইন করে দেয় নাই, তোমাকে সেই তাপগ্রাহকের তাপমাত্রা বের করতে বলছে, যেটা বানানো হইলে ইঞ্জিনটা প্রত্যাবর্তী ইঞ্জিনে রূপান্তরিত হবে। এখন এটা হইলে কেন প্রত্যাবর্তী ইঞ্জিন হচ্ছে, দেখো এটা আমরা বের করছি কোন ফর্মুলা দিয়ে, কার্নোর ইফিসিয়েন্সির ফর্মুলা দিয়ে। কার্নোর ইফিসিয়েন্সির ফর্মুলা কেবলমাত্র প্রত্যাবর্তী ইঞ্জিনের জন্যই খাটে, অন্য হিট ইঞ্জিনের জন্য খাটে না। সো প্রত্যাবর্তী ইঞ্জিনের ফর্মুলা দিয়ে যেহেতু এটা বের হইছে, অবশ্যই এই যে ইঞ্জিনটা আমি ডিজাইন করলাম সেটা কি হবে, প্রত্যাবর্তী ইঞ্জিনই হবে। বুঝেছেন? সহজ। অবশ্যই বাকি যে ব্যাপারগুলো ছিল সেগুলো মেনটেন করা লাগবে। এখন সেগুলো তুমি আর ম্যাথমেটিক্যালি মেনটেন করতে পারবে না, সেগুলো তোমার এক্সপেরিমেন্ট চালানোর সময় বা বানানোর সময় মেনটেন করতে হবে। সো ম্যাথমেটিক্যাল মডেলিং এর ক্ষেত্রে আমাদের জাস্ট ভ্যালুটা বের করা লাগবে। ঠিক আছে, আহা জায়গা আছে, এই তো পাওয়া গেছে জায়গা। ঠিক আছে, এখানে হচ্ছে হালকা একটু টান মেরে দাও। ওকে, এই হচ্ছে ম্যাথ। হ্যাঁ, লাস্টের এই ম্যাথটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই যে এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা যেন ভুল না হয়, ভুল হলে কিন্তু জীবন বেদনা। পারবো গাইস, কনফিউশন নাই, শিওর, গুড। আসো লাস্ট ম্যাথ, ইঞ্জিনের লাস্ট ম্যাথ। এটা করলেই হচ্ছে আমাদের ইঞ্জিনের কনসেপ্ট মোটামুটি শেষ। দেন আমাদের খালি রেফ্রিজারেটর বাকি থাকে। কি বলছে, একটা কার্নো ইঞ্জিনের তাপ উৎস এবং তাপ গ্রাহকের তাপমাত্রা যথাক্রমে 1200 ডিগ্রি সেলসিয়াস এবং 600 ডিগ্রি সেলসিয়াস। এতে 4টি ধাপে কাজ সম্পাদিত হয়েছে এবং কাজের পরিমাণ যথাক্রমে 4টা ধাপের কাজ, 1100 জুল, 1150 জুল, 600 জুল এবং 300 জুল। প্রশ্ন হচ্ছে উদ্দীপকের কার্নো ইঞ্জিন কর্তৃক কৃত কাজের পরিমাণ নির্ণয় করো। এখন তোমরা যেটা করবা, তোমরা বলবা যে ভাইয়া ধাপ তো 4টা ধাপে কৃত কাজ দিয়ে দিছে, সো আমি তো জানি কৃত কাজ হচ্ছে স্কেলার রাশি, তাহলে টোটাল কৃত কাজ কি হবে, সবগুলোর যোগফল। এবং তুমি সেটাই করবা। তুমি কি করবা, টোটাল কৃত কাজ বের করবা হচ্ছে সবগুলাকে যোগ করে দিয়ে 1100 প্লাস 1150 প্লাস 600 প্লাস হচ্ছে 360 দিবে কেটে। কেন কেন আচ্ছা, কার্নো চক্রের 4টা ধাপে কোনোদিনও কৃত কাজ পজিটিভ হয়? এতটুকু কমন সেন্স তো থাকা লাগবে। প্রথম 2টা ধাপ হচ্ছে প্রসারণ, পরের 2টা হচ্ছে সংকোচন। সো পরের 2টা ধাপে কৃত কাজ তো অবশ্যই নেগেটিভই আসবে ভাই। সো তুমি যোগ করলে হবে, বিয়োগ করা লাগবে। বলো টোটাল কৃত কাজ কেমনে বের করবা? সহজ, W1 প্লাস W2। প্রথম 2টা ধাপের কাজ যোগ হবে, পজিটিভ আসবে। পরের 2টা তো নেগেটিভ আসবে, এখানে প্লাস দিছে, জাস্ট হচ্ছে মডিউলাসটা দিছে, বাট অবশ্যই এখানে কৃত কাজটা নেগেটিভ। এখানে বাইরে থেকে সিস্টেমের উপর কাজ করা হয়েছে। তাহলে মাইনাস হচ্ছে W3 মাইনাস হচ্ছে W4। বলো W1 কত, 1100, W2 হচ্ছে 1150 মাইনাস 600 মাইনাস হচ্ছে 300। ঠিক আছে, চলো যোগ করো, যোগ করলে কত আসে, 1100 প্লাস 1150 মাইনাস 600 মাইনাস হচ্ছে 300, আসতেছে 1350 জুল। এই হচ্ছে টোটাল কৃত কাজ। ঠিক আছে, যদি এটা কার্নো ইঞ্জিন হয় নাই, দিস আর কি বইয়ের মধ্যে দেওয়া আছে, কিছু করার নাই। কারণ কার্নো ইঞ্জিনে রুদ্ধতাপীয় প্রসারণ আর রুদ্ধতাপীয় সংকোচনে কৃত কাজ কিন্তু সমান হওয়া লাগবে, এখানে কিন্তু হয় নাই। রুদ্ধতাপীয় প্রসারণে কৃত কাজ 1150, রুদ্ধতাপীয় সংকোচনে কৃত কাজ হচ্ছে 300, কার্নো ইঞ্জিন হয় নাই। যাই হোক, দিছে, কিছু করার নাই, যা দিবে তাই। ওকে, আচ্ছা লাস্টের কোয়েশ্চেনে কি বলছে, ইঞ্জিনটির দক্ষতা বৃদ্ধিকল্পে তুমি এর উৎসের তাপমাত্রা বাড়াবে নাকি এর গ্রাহকের তাপমাত্রা সমপরিমাণ কমাবে? তুলনামূলক বিশ্লেষণ সহ মতামত দাও। এটা এখন তোমরা করবা। ঠিক আছে, তোমাকে বলছে তুমি ধরো ইঞ্জিনের কর্মদক্ষতা বাড়াবা। ঠিক আছে, কতটুকু বাড়াবা, আপ টু ইউ, তুমি যতটুকু বাড়াতে চাও। বাড়ানোর 2টা উপায় আছে। একটা হচ্ছে তুমি তাপ উৎসের তাপমাত্রা বাড়াইতে পারো, অথবা হচ্ছে তাপ গ্রাহকের তাপমাত্রা কমাইতে পারো।
প্রশ্ন হচ্ছে তোমার যদি বলা হয় তাপমাত্রার পরিবর্তন তুমি করতে পারবা 10 ডিগ্রি, সেক্ষেত্রে কি তাপ উৎসের তাপমাত্রা 10 ডিগ্রি বাড়ানো বেটার নাকি তাপ গ্রাহকের তাপমাত্রা 10 ডিগ্রি কমানো বেটার? কোনটা করলে ইঞ্জিনের ইফিসিয়েন্সি বেশি পরিবর্তন হবে? এইটা হচ্ছে একদম মনে করো উচ্চতর দক্ষতায় আসার জন্য হিট একটা কোয়েশ্চেন, ঠিক আছে? এটা দেখি তো পারো কিনা, ট্রাই ইট ইয়োরসেলফ। চলো 3 মিনিট সময় দিচ্ছি, এটা চেষ্টা করো, ট্রাই ইট ইয়োরসেলফ। আর যদি কোনো ম্যাথ এখন পর্যন্ত যেগুলো করাইলাম বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানাও, আমি বুঝাই দিবনি। এই ম্যাথটা হয়ে গেলেই আমাদের ইঞ্জিন কমপ্লিট, দেন খালি রেফ্রিজারেটর বাকি থাকে। সেটা তোমরা কিছুক্ষণ চেষ্টা করবা, 3 মিনিট সময়, 3 মিনিটের মধ্যে সলভ করতে পারো, বুঝবা তোমার ইঞ্জিনের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। নাহলে তো আমি সলভ করাই দিচ্ছি, বাট তোমার ইঞ্জিনের কনসেপ্টে কিন্তু ঘাপলা রয়ে গেছে, ঠিক আছে? তো চলো এটা সলভ করার ট্রাই করো। 3 মিনিট, কয়টা বাজে এখন? 16 বাজে 20 পর্যন্ত সময় পাবা, 20-20-20-20-এর মধ্যে সলভ করো। না পারলে আমি দেখতেছি, আগের কোনো ম্যাথে কনফিউশন থাকলেও কমেন্টে জানাও, এসে দেখতেছি। হ্যালো গাইস, সলভ করেছো? আমার গলাটা এত ব্যথা, গলা ব্যথা কেন? আমার কথা কি তোমরা
আমরা আসলে বুঝতে পারছি। এই যে আসছি ফোন নিয়ে আসি না, হায় রে জ্বালা, জ্বালা রে জ্বালা, এই বুকের জ্বালা কোথায় রাখবো? দাঁড়া। হ্যালো গাইস, হ্যালো, আই এম ব্যাক, আই এম ব্যাক। আমরা করলে আপনার অপমান করা হবে। একটা ম্যাথ সলভ করতে দিছি, হ্যাঁ, যে কে যেন কমেন্ট করছে, ভাই আমরা করলে আপনার অপমান করা হবে, আসছে আমার সম্মানদাতা তোকে, যাই হোক তোকে পরে দেখে নি ভাই। চল ম্যাথ করি, বল কি হবে? অবশ্য রনি ম্যাথটা সলভ করছে, গুড রনি। হইছে হইছে, সিঙ্কের তাপমাত্রা কমাইতে হবে, দ্যাট ইজ কারেক্ট, গুড 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 গুড। আসো, কেন সিঙ্কের তাপমাত্রা কমাইতে হবে এটা যদি পরীক্ষায় আসে, এটা তো আসলে ব্যাখ্যা করলে হবে না, ম্যাথমেটিক্যালি এক্সপ্লেইন করা লাগবে। কিভাবে দেখো, ম্যাথমেটিক্যালি কিভাবে এক্সপ্লেইন করা যেতে পারে কোয়েশ্চেনটা। ওকে চলো, সো আমরা যেটা করতে পারি, আমরা প্রথমে ইঞ্জিনিয়ার এফিসিয়েন্সি কিছু একটা ধরে নিই, ধরলাম হচ্ছে এটা, এবং আমরা ধরলাম আমরা তাপ উৎসের তাপমাত্রা একবার এক্স পরিমাণ বাড়াবো, আরেকবার তাপ গ্রাহকের তাপমাত্রা এক্স পরিমাণ কমাবো, দেন দেখবো কোন ক্ষেত্রে ইফিসিয়েন্সি বেশি বৃদ্ধি পায়। ওকে, সো আমরা ধরলাম শুরুতে ইফিসিয়েন্সি এটা, শুরুতে কর্মদক্ষতা কত, কর্মদক্ষতা হচ্ছে এটা। এবার প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা তাপ মানে স্টেপ তো দুইটা, আমরা যেহেতু ইফিসিয়েন্সি বাড়াইতে চাচ্ছি, আইদার আমি তাপ উৎসের তাপমাত্রা বাড়াইতে পারি অথবা তাপ গ্রাহকের তাপমাত্রা কমাতে পারি। সো প্রথমে যেটা করব, প্রথমে হচ্ছে তাপ উৎসের তাপমাত্রা বাড়াবো, তাপ উৎসের তাপমাত্রা এক্স পরিমাণ বাড়াবো। ওকে, টেম্পারেচার এক্স পরিমাণ বৃদ্ধি করব, এক্স পরিমাণ বৃদ্ধি করব, ঠিক আছে। যদি এক্স পরিমাণ বৃদ্ধি করি তার জন্য ইফিসিয়েন্সিতে কি পরিবর্তন আসবে, চলো দেখা যাক। নতুন ইফিসিয়েন্সি হবে ইটা প্রাইম ইজ ইকুয়ালস টু 1 মাইনাস T2 ডিভাইডেড বাই T1 প্লাস এক্স, এটা হবে নতুন ইফিসিয়েন্সি। তাহলে নতুন ইফিসিয়েন্সি কত আসতেছে, চলো নিচে আসতেছে হচ্ছে T1 প্লাস এক্স, উপরে আসতেছে T1 প্লাস এক্স মাইনাস হচ্ছে T2, এটা হচ্ছে নতুন ইফিসিয়েন্সি। ওকে, এবার দ্বিতীয় ধাপে আমরা কি করব, দ্বিতীয় ধাপে হচ্ছে আমরা তাপ গ্রাহকের তাপমাত্রা এক্স পরিমাণ কমাবো। কি করব দ্বিতীয় ধাপে বা পরবর্তীতে, পরবর্তীতে তাপ উৎসের তাপমাত্রা যতটুকু বাড়াইছো তাপ গ্রাহকের তাপমাত্রা ঠিক ততটুকুই কমাইতে হবে। কি করব, তাপ গ্রাহকের টেম্পারেচার, তাপ গ্রাহকের টেম্পারেচার এক্স পরিমাণ কমাবো। ওকে, এক্স পরিমাণ কমাবো। যদি এক্স পরিমাণ কমাই সেটা ইফিসিয়েন্সির উপর কিভাবে ইম্প্যাক্ট ফেলবে খেয়াল করে দেখো। নতুন ইফিসিয়েন্সি হবে ইটা ডাবল প্রাইম ইজ ইকুয়ালস টু 1 মাইনাস, বলো এবার কি করছো, তাপ গ্রাহকের তাপমাত্রা এক্স পরিমাণ কমাইছো মানে হচ্ছে T2 মাইনাস এক্স ডিভাইডেড বাই T1, তাহলে আসতেছে T1 মাইনাস উপরে আসবে হচ্ছে T1 মাইনাস T2, মাইনাসে মাইনাস হয়ে যাবে প্লাস এক্স, ঠিক আছে। এটা হচ্ছে তাপ উৎসের তাপমাত্রা এক্স পরিমাণ বৃদ্ধি করলে ইফিসিয়েন্সি, আর এটা হচ্ছে তাপ গ্রাহকের তাপমাত্রা এক্স পরিমাণ হ্রাস করলে ইফিসিয়েন্সি। এবার দুইটা রেশিও নাও তো দেখি, দুইটা রেশিও কোথায় নিব, যে এক কোনায় নাও, একটা কোনায় নিলেই হবে, বেশি জায়গা আসলে লাগবে না গো, এখানে দেখাই দিচ্ছি। হ্যাঁ, পরের পেজ আর যাওয়ার কি দরকার বলো। চলো, ইটা ডাবল প্রাইম ডিভাইডেড বাই ইটা প্রাইম, এটাকে উপরে নিলাম এটাকে নিচে নিলাম, কেন একটু পরে বুঝতে পারবা। চলো কি হবে বলো তো, দেখো তো এই যে এইটা আর এটা তো কাটাকাটি চলে যাবে, তাই না? উপরে তো সেম সেম জিনিসই আছে, T1 প্লাস এক্স মাইনাস T2, T1 প্লাস এক্স মাইনাস T2, কাটাকাটি চলে যাবে। এখানে থাকবে হচ্ছে উপরে T1 প্লাস এক্স, নিচে থাকবে হচ্ছে T1, তাই না? এক্স তো একটা ধনাত্মক সংখ্যা, তাহলে রেশিও কি গ্রেটার দেন 1 আসবে না? অবশ্যই গ্রেটার দেন 1 আসবে। দেখো রেশিও কি আসবে, গ্রেটার দেন 1। ওকে, তার মানে কি সেকেন্ড ক্ষেত্রে ইফিসিয়েন্সি বেশি বাড়ছে। তাহলে বলেন তাপ গ্রাহকের তাপমাত্রা কমানো ভালো নাকি তাপ উৎসের তাপমাত্রা বাড়ানো ভালো? তাপ গ্রাহকের তাপমাত্রা কমানো ভালো। যদি সমপরিমাণ তাপ গ্রাহকের তাপমাত্রা তুমি কমাও তাপ উৎসের তাপমাত্রা বৃদ্ধি না করে, তাহলে ইঞ্জিনের ইফিসিয়েন্সি বেশি বাড়বে। সুতরাং তাপ গ্রাহকের তাপমাত্রা কমানো হলে লেখো হিট সিঙ্কের টেম্পারেচার, হিট সিঙ্কের টেম্পারেচার কমানো হলে কি হবে, ইফিসিয়েন্সি বেশি বাড়বে।
এফিসিয়েন্সি বেশি বাড়বে, দুই ক্ষেত্রেই বাড়বে, বাট বেশি বাড়বে কখন, যখন তুমি হিট সিঙ্কের টেম্পারেচারটা কমাবা। ওকে, সহজ একদম, পারবো? গুড। এই যে এই পার্টটা একটু মাথায় রেখো, ডান পাশে লিখে রাখছি, দিস ইজ ইম্পর্টেন্ট, জাস্ট রেশিওটা নিবা। সো পরীক্ষা যদি আসে এভাবে সলভ করে দিয়ে আসবেন, পরীক্ষা আসতে পারে কিন্তু, হ্যাঁ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এইচএসসি পরীক্ষার জন্য, ভুল যেন না হয়। যদি এই পর্যন্ত বুঝে থাকো ইঞ্জিন আসলে কমপ্লিট, এর বাইরে ইঞ্জিনের আর কিছু লাগবে না, দিস ইজ মোর দ্যান এনাফ। যতগুলো ম্যাথ করাইছে এগুলো যদি তুমি পারো, ইঞ্জিনের ম্যাথ এর মধ্যে থেকে আসবে। আর কে যেন বলছিল 13-র 2 নাম্বারটা বুঝি নাই, 13-র 2 নাম্বার হচ্ছে 13 এই যে 13-র 2 কি বলছে, কৃত কাজ কত, একদম বুঝো নাই, 13-র 2 বুঝো নাই, কিন্তু রুদ্ধতাপীয় প্রক্রিয়াকৃত কাজের ফর্মুলা দেখো, তোমাকে কি বলছে, বলছে হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ওই যে চাকা ব্রাস্ট, সাইকেলের চাকা ব্রাস্ট হয়েছে, মানে কি এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়াকৃত কাজের ফর্মুলা কি, nr ডিভাইডেড বাই 1 মাইনাস গামা মাল্টিপ্লাইড বাই T2 বাই T1। T2 হচ্ছে প্রক্রিয়া শেষের তাপমাত্রা, T1 হচ্ছে প্রক্রিয়ার শুরুর তাপমাত্রা। ওকে, তাহলে দেখো n হচ্ছে 5 মোল গ্যাস দেওয়া আছে, 5 মোল আমরা বসাই দিছি, আর হচ্ছে 8.314, গামা হচ্ছে 1.4। কেন, কারণ সাইকেলের চাকার ভিতরে কি থাকে, বাতাস থাকে, বাতাসের গামা কত 1.4। T2 হচ্ছে ফাইনাল টেম্পারেচার, মানে এই যে চাপ 3/1 হইলো, তারপর তাপমাত্রা কত সেটা আমরা বের করছি 219.18, সেটা বসাই দেওয়া হয়েছে, আর শুরুর তাপমাত্রা ছিল 300, বসাই দেওয়া হয়েছে, কৃত কাজ বের হয়ে গেছে। ঠিক আছে, দেখেন বুঝে থাকলে আমাদের আসলে কমপ্লিট। আমরা যাব রেফ্রিজারেটর, রেফ্রিজারেটর পড়লেই আমাদের শেষ। ঠিক আছে, রেফ্রিজারেটর পড়লেই আমাদের কমপ্লিট, এই চ্যাপ্টার কমপ্লিট। বুঝে গেছি? ওকে দাদা, ভ্যালু বের করলে হবে না, ভ্যালু যদি তুমি বের করো সেক্ষেত্রে তো তোমার আসলে একটা মান ধরতে হবে, বাট এটা কি মোর পারফেক্ট হইলো না, এটা তো জেনারেল হইলো। তুমি ধরো বললা টেম্পারেচার 10 কেলভিন বৃদ্ধি করছি, তখন তো তুমি একটা মান নিয়ে করলা, তাই না? সো একটা মানের জন্য তো জিনিসটাকে আসলে জাস্টিফাইড বলা যায় না। যখনই তোমাকে একটা ইন জেনারেল কিছু বলতে বলছে বা একটা মতামত দিতে বলছে, তখন আসলে ভ্যালু না নিয়ে একটা ভ্যারিয়েবল নিয়ে কাজ করাটা বেটার ডিসিশন, মোর জেনারেলাইজড। ঠিক আছে, ওকে। 13-র হচ্ছে 1 নাম্বারটা, আচ্ছা 2 নাম্বার না 1 নাম্বারটা। ওকে, আমি 2 নাম্বার বুঝাই দিছি না, 13 কই গেল, এটা মনে হয় 13। 13টা কি বলছে, বলছে ফাইনালি গ্যাসের টেম্পারেচার কত হবে। আচ্ছা দেখো, তোমাকে বলছে একটা সাইকেলের চাকা ব্রাস্ট হয়েছে, কি প্রক্রিয়া এটা, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এখন রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় চাকার ভিতরে থাকা বায়ুচাপ 3/1 হয়েছে, মানে হচ্ছে ফাইনাল প্রেসার ডিভাইডেড বাই ইনিশিয়াল প্রেসার হচ্ছে 1/3। শুরুর তাপমাত্রা ছিল 300 কেলভিন, তোমারে বলছে শেষের তাপমাত্রা কত, ফাইনাল টেম্পারেচার কত, T2-র মান বের করতে বলছে। এখন রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় প্রেসার আর টেম্পারেচারের মধ্যে সম্পর্ক কি, এইটা P1 T1 টু দি পাওয়ার গামা ডিভাইডেড বাই 1 মাইনাস গামা। সেই ফর্মুলা অ্যাপ্লাই করে জাস্ট T2-র মানটা বের করছে, আর কিছু না, এটা তো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ফর্মুলা। ঠিক আছে, আই গেস বুঝতে পারছো এখন, ক্লিয়ার গাইস? তাহলে চলো আমরা হচ্ছে এখন চলে যাব রেফ্রিজারেটর। রেফ্রিজারেটর পড়লে আমাদের কমপ্লিট চ্যাপ্টার শেষ। ওকে, তাহলে আসেন আমরা সামনে আগে যাচ্ছি, এখন আমরা পড়বো লাস্ট টপিক চ্যাপ্টারের, রেফ্রিজারেটর। আচ্ছা, রেফ্রিজারেটর আসলে হিট ইঞ্জিনের উল্টা, আর কিছু না। হিট ইঞ্জিন কি করে, হিট সোর্স থেকে তাপ শক্তি নেয়, সেখান থেকে একটা নির্দিষ্ট পরিমাণ কাজে রূপান্তরিত করে, অবশিষ্ট তাপ শক্তি হিট সিঙ্কের মধ্যে ছেড়ে দেয়, মানে হাই টেম্পারেচার থেকে লো টেম্পারেচারের দিকে হচ্ছে হিট ফ্লো করে ইঞ্জিনের ক্ষেত্রে। রেফ্রিজারেটর এটার উল্টা হবে, লো টেম্পারেচার থেকে হাই টেম্পারেচারে হিট ফ্লো করবে। এখন তোমাদের যদি মনে থাকে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রে কেলভিনের বিবৃতি ছিল, কেলভিনের বিবৃতিটা মনে আছে কিনা? তুমি যদি নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রায় তাপ শক্তি প্রবাহিত করতে চাও, তোমার অবশ্যই বাইরে থেকে কাজ করা লাগবে, আদারওয়াইজ এটা কখনোই সম্ভব না, কারণ এটা সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সকে ভায়োলেট করে। সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স আমাদের কি বলে, হিট সবসময় হাই টেম্পারেচার থেকে লো টেম্পারেচারে যাবে। ঠিক আছে, হাই টেম্পারেচার থেকে কি হবে, হিট সবসময় লো টেম্পারেচারে যাবে। এখন তুমি যদি এটা উল্টা করতে চাও, যে না আমি লো টেম্পারেচার থেকে হাই টেম্পারেচারের দিকে হিট ফ্লো করাবো, হিট নর্মালি বা নেচারের ল অনুযায়ী কোন দিকে ফ্লো করে, হাই টেম্পারেচার থেকে লো টেম্পারেচার। এবং এটাই আমরা হিট ইঞ্জিনের মধ্যে দেখছি, হিট সোর্স থেকে সিঙ্কের দিকে হিট ফ্লো করতেছিল, সোর্সের টেম্পারেচার থাকতো বেশি, সিঙ্কের টেম্পারেচার থাকতো কম। বাট রেফ্রিজারেটরে কি হবে, উল্টা হবে, হিট ফ্লো করবে লো টেম্পারেচার থেকে হাই টেম্পারেচারের দিকে। কই থেকে কই, লো টেম্পারেচার থেকে হাই টেম্পারেচারের দিকে। এখন কেলভিন তার যে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের বিবৃতি, সেখানে বলেই রাখছে যে আমরা যদি কন্টিনিউয়াসলি লো টেম্পারেচার থেকে হাই টেম্পারেচারের দিকে হিট ফ্লো করাইতে চাই, অবশ্যই বাইরে থেকে এক্সটার্নাল কাজ করতে হবে, কাজ না করলে এটা কখনোই সম্ভব না। তুমি চিন্তা করো তো, একটা লো টেম্পারেচার বডি থেকে কখনো হাই টেম্পারেচার বডিতে একা একা হিট ফ্লো হবে, কখনোই হবে না। কি করা লাগবে, বাইরে থেকে কাজ করতে হবে। তার মানে এবার আমরা কাজ পাবো না,
এই যন্ত্র থেকে আমরা আউটপুট হিসেবে কাজ পাবো না, আমাদের কাজ করা লাগবে এটার উপরে, ঠিক আছে? এর জন্যই কিন্তু ফ্রিজ চালাইতে কারেন্ট লাগে, কারণ তুমি বিদ্যুৎ শক্তি ইনপুট হিসেবে দিচ্ছ, ঠিক আছে? বা বৈদ্যুতিক কাজ তুমি করতেছো, কাজ করে হচ্ছে লো টেম্পারেচার থেকে হাই টেম্পারেচারে হিট ফ্লো করাচ্ছ। সো বাইরে থেকে কি করতে হবে? বাইরে থেকে এক্সটার্নাল ওয়ার্ক করতে হবে, এক্সটার্নাল ওয়ার্ক, ওকে? এবং বাইরে থেকে কাজ করে এই লো টেম্পারেচার থেকে হিট হাই টেম্পারেচারে নিয়ে যাওয়া লাগবে। এটাই হচ্ছে ফ্রিজ, এটাই ফ্রিজের কার্যপ্রণালী। তো যদি আরেকটু বিস্তারিত যদি আমরা আলোচনা করি, দেখো ধরো ফ্রিজের ভিতরের প্রকোষ্ঠ, এটা হচ্ছে ফ্রিজের ভিতরের প্রকোষ্ঠ, ঠিক আছে? ভিতরের প্রকোষ্ঠ। আচ্ছা, ফ্রিজের ভিতরে কি টেম্পারেচার বেশি থাকে না কম থাকে? তুমি বললা বেশি থাকে, তাহলে হইলো। ফ্রিজের ভিতরে কি তাপমাত্রা বেশি থাকে? না, কম থাকে। ফ্রিজের ভিতরে টেম্পারেচার কিরকম হয়? 4 ডিগ্রি সেলসিয়াস, 6 ডিগ্রি সেলসিয়াস, এরকম রেঞ্জে হয়। সো ফ্রিজের ভিতরে তাপমাত্রা তো কম। এবং ফ্রিজ তাপ শক্তি রিলিজ করে কোথায়? বাইরে। এই যে আমাদের যে পরিবেশ আছে, পরিবেশের মধ্যে হচ্ছে ফ্রিজ কি করে? তাপ শক্তি রিলিজ করে। দেখবে যে লাস্টে ওই যে ফ্রিজের শেষের দিকে মানে হচ্ছে ফ্রিজের পিছনে, হ্যাঁ, ফ্রিজের পিছনে কি থাকে তোমার? ওই যে কম্প্রেসর টম্প্রেসর বহুত কিছু থাকে না, সো ওগুলোর একটার মধ্যে দিয়ে হচ্ছে হিটটা বাইরে বের হয়ে আসে। রেডিয়েটার থাকে মোস্ট প্রবলি, রেডিয়েটারের মধ্যে দিয়ে হচ্ছে হিটটা বাইরে বের হয়ে আসে। কোথায় বের হয়ে আসে? নেচারের মধ্যে। দেখবা ফ্রিজের পিছনে কিন্তু গরম। তুমি যদি ফ্রিজের পিছনে গিয়ে দাঁড়াও, দেখবা যখন থেকে গরম বাতাস বের হচ্ছে, কারণ ভিতর থেকে হিটটা বাইরে বের হচ্ছে। সো হিট বের হয় কোথায়? বাইরে। সো আমাদের এইবার পরিবেশে হচ্ছে হিটটা আসবে কই থেকে? ফ্রিজের ভিতর থেকে। এবং ফ্রিজের ভিতরে তাপমাত্রা বেশি না পরিবেশের তাপমাত্রা বেশি? পরিবেশের তাপমাত্রা বেশি। সো এটা হচ্ছে আমাদের পরিবেশ, ওকে? তাহলে দেখো তো ফ্রিজের ক্ষেত্রে হিটের ফ্লো কোন দিকে? ফ্রিজের ক্ষেত্রে হিটের ফ্লো হচ্ছে ফ্রিজের ভিতরের প্রকোষ্ঠ থেকে পরিবেশের দিকে, ঠিক আছে? টেম্পারেচার কোথায় হাই? ধরো ভিতরের প্রকোষ্ঠের টেম্পারেচার হচ্ছে T2, আগের মতোই ধরলাম। সিঙ্ক যেটার তাপমাত্রা কম সেটা হচ্ছে T2, যেটার তাপমাত্রা বেশি সেটা হচ্ছে T1, ওকে? তাহলে দেখো হিটটা কোন দিক থেকে কোন দিক যাচ্ছে? এটা হচ্ছে লো টেম্পারেচার, ফ্রিজের ভিতরে হচ্ছে লো টেম্পারেচার, বাইরে হচ্ছে হাই টেম্পারেচার। তাহলে হিট যাচ্ছে কই? হিট যাচ্ছে হচ্ছে লো টেম্পারেচার থেকে হাই টেম্পারেচারের দিকে, এটাকে Q2 দিয়ে প্রকাশ করে, হ্যাঁ? লো টেম্পারেচার থেকে হাই টেম্পারেচারের দিকে হচ্ছে হিট যাচ্ছে। লো টেম্পারেচার থেকে যদি হাই টেম্পারেচারের দিকে তুমি হিট ফ্লো করাতে চাও, এটা কখনো একা একা সম্ভব? একা একা হবে জীবনেও না। এটার জন্য বাইরে থেকে কাজ করা লাগবে। এবং এই কাজটা কে করে? এই কাজটা আমাদের হয়ে করে দেয় হচ্ছে কারেন্ট, বৈদ্যুতিক কাজ করা লাগে। এর জন্য কি করা লাগে? আমাদের এখানে বৈদ্যুতিক কাজ করতে হয়, বৈদ্যুতিক কাজ, ঠিক আছে? এবং এই বৈদ্যুতিক কাজ করার মাধ্যমে হচ্ছে আমরা ফ্রিজটাকে চালাই বা লো টেম্পারেচার থেকে হাই টেম্পারেচারের দিকে হিট ফ্লো করাই। এর ফলে ফ্রিজের ভিতর থেকে বা ফ্রিজের ভিতরে তুমি যে খাবারটা রাখতেছো সেখান থেকে তাপ শক্তি বাইরে বের হয়ে যায় এবং ফ্রিজের ভিতরে হচ্ছে খাবার কি থাকে? ঠান্ডা থাকে। বুঝেছেন? একদম সহজ কনসেপ্ট। এটা দেখো লেখা আছে, তাপ ইঞ্জিন উচ্চ তাপমাত্রার তাপ উৎস হতে তাপ গ্রহণ করে কার্য সম্পাদন করে এবং অব্যবহৃত তাপ নিম্ন তাপমাত্রার তাপ গ্রাহকে বর্জন করে। পক্ষান্তরে রেফ্রিজারেটর নিম্ন তাপমাত্রার উৎস থেকে তাপ গ্রহণ বা অপসারণ করে এবং উচ্চ তাপমাত্রার আধারে সেটা বর্জন করে। এর জন্য বাইরে থেকে শক্তি সরবরাহ করতে হয়, আদারওয়াইজ এটা সম্ভব না। তো লো টেম্পারেচার থেকে হাই টেম্পারেচারে তুমি যদি হিট ফ্লো করাতে চাও, অবশ্যই বাইরে থেকে এক্সটার্নাল ওয়ার্ক করা লাগবে, আদারওয়াইজ এটা কখনোই পসিবল না। ক্লিয়ার? ওকে, তাহলে এখন ফ্রিজের ব্যাপারে এতটুকু জানলে আমাদের চলতেছে কার্যপ্রণালী। এবং এই যে কাজটা করে হচ্ছে তোমার ওই যে বিভিন্ন সিএফসি গ্যাস আছে না, ওই যে ফ্রিয়ন 10 মনে হয় না, ফ্রিয়ন 10 দিয়ে হচ্ছে ফ্রিজের ভিতরে কাজগুলা করানো হয়। যাই হোক, এগুলো এত কিছু আমাদের জানা লাগবে না, আমাদের হচ্ছে ফর্মুলা জানা লাগবে যে ফ্রিজের যদি ম্যাথ আসে, ম্যাথ কিভাবে আমরা ডিল করব। দেখেন সহজ একদম, রেফ্রিজারেটরের কার্যপ্রণালী, ওকে? তাহলে খেয়াল করো, এই হচ্ছে আমাদের ফ্রিজের ভিতরের প্রকোষ্ঠ। লেখো, একটু বিস্তারিতই লেখো। এই হচ্ছে ভিতরে, এখানে একটু ভালো মতো বোঝা লাগবে, দাঁড়াও একটু বড় করে আঁকো। এই হচ্ছে ভিতরের প্রকোষ্ঠ। ধরো ফ্রিজের ভিতরে একটা আপেল আছে। কি আছে? ফ্রিজের ভিতরে আছে হচ্ছে একটা আপেল, ওকে? কি আছে? আপেল আছে, ওকে? এখন আমি চাচ্ছি এই আপেলটাকে ঠান্ডা করতে, ফ্রিজের ভিতরে রাখছি, আপেলটা ঠান্ডা হওয়া লাগবে। আচ্ছা, আপেলটা কখন ঠান্ডা হবে? যখন আপেল থেকে তাপ শক্তি বাইরে বের হবে, তখনই সে ঠান্ডা হবে। সো আমি ধরলাম আমি আপেল থেকে Q2 পরিমাণ তাপ শক্তি বাইরে বের করব। কতটুকু তাপ শক্তি? Q2 পরিমাণ তাপ শক্তি। এবং ফ্রিজের ভিতরের তাপমাত্রা হচ্ছে T2। কত? T2। ফ্রিজের ভিতরে তাপমাত্রা T2 মানে কি? মানে ফ্রিজের ভিতরে যত যা যা রাখছো সব কিছু টেম্পারেচার আলটিমেটলি T2ই হওয়া লাগবে, ওকে? এখন এই যে তাপ শক্তিটা তুমি বের করবা, বের করে পাঠাবো কোথায়? পরিবেশে। তাপ শক্তিকে আমরা কোথায় পাঠাবো? পাঠাবো হচ্ছে পরিবেশে। পরিবেশের মধ্যে পাঠাইতে হবে। সেই পরিবেশের তাপমাত্রা কত? T1।
এখন এই পরিবেশের মধ্যে এই তাপ শক্তি কি একা একাই যাবে? অবশ্যই একা একা যাবে না। কি করা লাগবে তার জন্য? তার জন্য বাইরে থেকে কাজ করা লাগবে। সো বাইরে থেকে হচ্ছে আমরা কাজ করব, বৈদ্যুতিক কাজ। ওকে, ওয়ার্ক, ডাব্লিউ। ওকে, দেখো এখানে ডাব্লিউটাকে বলা হয় হচ্ছে কৃত কাজ। দেখো এই টার্মগুলো অনেক ইম্পর্টেন্ট। কি? কৃত কাজ। কিউ2 যেটা, কিউ2কে বলা হয় ফ্রিজের ভিতরের প্রকোষ্ঠ থেকে নির্গত তাপশক্তি। কি বলা হয়? ফ্রিজের ভিতর থেকে নির্গত তাপশক্তি বা ফ্রিজের ভিতরের প্রকোষ্ঠ থেকে নির্গত তাপশক্তি। একটু পরে কিন্তু কনফিউজড হয়ে যাবা, যদি না লেখো একটু পরে কনফিউজড হবা শিওর। লেখো আগে, ফ্রিজের ভিতরের প্রকোষ্ঠ হতে নির্গত তাপশক্তি। প্রকোষ্ঠ হতে নির্গত তাপ শক্তি। ঠিক আছে, নির্গত তাপ শক্তি। ওকে, এখন ফ্রিজের ভিতরের প্রকোষ্ঠ থেকে আমি কিউ2 পরিমাণ তাপ শক্তি বের করছি, ঠিক আছে, বাট বাইরে আমি কতটুকু তাপ শক্তি রিলিজ করব? বাইরে রিলিজড হবে হচ্ছে ডাব্লিউ প্লাস কিউ2, যেটাকে বলা হয় কিউ1। ওকে, কনসেপ্ট খুব সহজ। দেখো তুমি যখন একটা সিস্টেমের উপর কাজ করতেছো, তুমি টেকনিক্যালি কি করতেছো? সিস্টেমকে এনার্জি দিচ্ছ। ধরো আমি মার্কারটার উপর কাজ করে মার্কারটাকে এই পর্যন্ত উঠাইলাম, আমি কি করলাম? মার্কারকে বিভব শক্তি দিলাম। সিমিলারলি আমি যদি একটা গ্যাসের উপর কাজ করি, আমি গ্যাসকে কি ইন্টারনাল এনার্জি দেই না? ইন্টারনাল এনার্জি দেই। সো আমি যখন ফ্রিজে ডাব্লিউ পরিমাণ কাজ করতেছি, টেকনিক্যালি আমি তো ওকে ডাব্লিউ পরিমাণ শক্তি দিচ্ছি। ডাব্লিউ পরিমাণ শক্তি দিচ্ছি এই কিউ2 পরিমাণ শক্তিকে বের করে আনার জন্য। আমার বাইরে রিলিজ করতে হবে কতটুকু? যদি শুধুমাত্র কিউ2কে রিলিজ করি, কিউ2 তো বাইরে বের হলো, ডাব্লিউ কি? ডাব্লিউ শক্তি কি ধ্বংস হয় নাকি? শক্তি কি ভিতরে যে ধ্বংস হয়ে যাবে? না, তাহলে তো ডাব্লিউ পরিমাণ শক্তি থেকে যাবে। ধরো এই আপেলের ভিতর থেকে তোমার 30 জুল শক্তি বের করা লাগবে, তার জন্য তুমি বাইরে থেকে কাজ করছো 40 জুল। 40 জুল কাজ করে তুমি এখান থেকে 30 জুল তাপ শক্তি বের করছো। এখন পরিবেশের মধ্যে ছেড়ে দিবা কতটুকু? এই 30 জুল ছাড়বা। ধরলাম তুমি 30 জুল ছাড়লা, তাহলে যে 40 জুল তুমি দিলা ওটা তো রয়ে গেল। ছাড়া লাগবে পুরাটা, যতটুকু তুমি ফ্রিজের ভিতর থেকে বের করছো প্লাস যতটুকু তুমি কাজ করার জন্য দিছো, পুরাটাকে হচ্ছে পরিবেশের মধ্যে রিলিজ করে দেওয়া লাগবে। আরেকবার, ফ্রিজের ভিতর থেকে আমরা একটা নির্দিষ্ট পরিমাণ তাপ শক্তি বের করব, তার জন্য আমাদের একটা নির্দিষ্ট পরিমাণ কাজ করা লাগবে। নির্দিষ্ট পরিমাণ কাজ করা লাগবে মানে হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি আমরা সিস্টেমকে দিব। কাজ করা মানে কি? মানে হচ্ছে শক্তির স্থানান্তরের একটা উপায়। ঠিক আছে, কাজ কিন্তু আ ওয়ে অফ ট্রান্সফার অফ এনার্জি। যেমন হিট, হিট কি? শক্তি ট্রান্সফারের একটা ওয়ে। সিমিলারলি কাজও কিন্তু একই, কাজও হচ্ছে শক্তি ট্রান্সফারের একটা ওয়ে। আমি যখন সিস্টেমের উপর কাজ করতেছি, টেকনিক্যালি আমি সিস্টেমকে এনার্জি দিচ্ছি। সো আমি সিস্টেমকে এনার্জি দিছি একটা বস্তুর ভিতর থেকে তাপ শক্তি বের করার জন্য। ধরো এখান থেকে 30 জুল তাপ শক্তি আমি বের করবো, তার জন্য আমি 40 জুল কাজ করছি, মানে আমি 40 জুল এনার্জি দিছি। এখন আমি পরিবেশে মুক্ত করব কতটুকু? শুধুমাত্র এই 30 জুলকে রিলিজ করলে হবে? 30 জুলকে রিলিজ করলে তো হবে না, আমি আরো 40 জুল দিছি না। যদি শুধুমাত্র 30 জুলকে রিলিজ করি, 30 জুলকে বের করলাম, আবার 40 জুলকে দিয়ে দিলাম, টেকনিক্যালি তো ফ্রিজের ভিতরে তাপ শক্তির পরিমাণ আরো 10 জুল বাড়লো। আমার উদ্দেশ্য কি? ফ্রিজের ভিতরে তাপ শক্তি কমানো, তাপমাত্রা কমানো। সো ফ্রিজের ভিতরে যে খাবার থাকবে সেখান থেকে তাপ শক্তি বের করতে হবে, প্লাস এই তাপ শক্তি বের করার জন্য আমি অ্যাডিশনাল যতটুকু শক্তি দিছি সেটাকেও বাইরে বের করা লাগবে। তাহলে পরিবেশের মধ্যে মুক্ত করা লাগবে কতটুকু শক্তি? ডাব্লিউ প্লাস কিউ2, যেটা ফ্রিজের খাবারের থেকে বের হইছে, প্লাস এটাকে বের করার জন্য আমি যতটুকু শক্তি দিছি, দুইটাকেই হচ্ছে পরিবেশের মধ্যে মুক্ত করে দেওয়া লাগবে। সো এইটাকে বলা হয় পরিবেশে নির্গত তাপ শক্তি বা পরিবেশে বর্জিত তাপ শক্তি। সো কিউ1 আর কিউ2 এর মধ্যে কিন্তু কনফিউজড হওয়া যাবে না, এটা প্রচুর কনফিউশন কাজ করে। তাহলে কিউ1টা কি? কিউ1 হচ্ছে পরিবেশে বর্জিত তাপ শক্তি বা নির্গত তাপ শক্তি। পরিবেশে বর্জিত হিট অথবা তাপ শক্তি, যেটাই বলো তুমি। ঠিক আছে, একদম সহজ। তাহলে ডাব্লিউটাকে কেন বের করা লাগতেছে? আমি যে ডাব্লিউকে বের না করি, এটা তো ফ্রিজের ভিতরে ট্র্যাপড হয়ে যাবে। ডাব্লিউ তো থেকে যাবে ফ্রিজের ভিতর, শক্তি তো বিনষ্ট হয় না, শক্তিকে তো এখান থেকে বের করে দেওয়া লাগবে। আমি কিউ2 পরিমাণ তাপ শক্তি বের করছি, ঠিক আছে, ফ্রিজের খাবারের ভিতর থেকে, আমি যদি ওকে আবার ডাব্লিউ পরিমাণ শক্তি দিয়ে দিই, ওর তাপমাত্রা তো আবার বেড়ে যাবে। সো আমার যেটা করা লাগবে, কিউ2 তো বের করা লাগবেই, কিউ2কে তো পরিবেশে মুক্ত করা লাগবেই, একই সাথে কিউ2কে মুক্ত করার জন্য আমি যতটুকু অ্যাডিশনাল শক্তি দিছিলাম সেটাকেও মুক্ত করা লাগবে। সো বাইরে বের করা লাগবে কতটুকু? ফ্রিজের খাবার থেকে যতটুকু তাপ শক্তি বের করছি, প্লাস এটাকে বের করার জন্য অ্যাডিশনাল যতটুকু শক্তি আমি দিছি, দুইটাকেই বাইরে নির্গত করে দেওয়া লাগবে। সেটাকেই বলতেছি হচ্ছে কিউ1। কিউ1 হচ্ছে বাইরে নির্গত তাপ শক্তি। ক্লিয়ার গাইস? সহজ একদম। ওকে, সো এই টার্মগুলোর ব্যাপারে একটু ক্লিয়ার আইডিয়া থাকা লাগবে। ডাব্লিউটা হচ্ছে কৃত কাজ, আমরা যতটুকু কাজ করতেছি এই কাজটা হচ্ছে মেইনলি ইলেকট্রিক্যাল কাজ। হ্যাঁ, এই যে কাজ যেটা আমরা করতেছি এখানে ফ্রিজে, এটা হচ্ছে ইলেকট্রিক্যাল ওয়ার্ক। কি? ইলেকট্রিক্যাল ওয়ার্ক।
ওকে, ইলেকট্রিক্যাল ওয়ার্কটা কয়েকভাবে বের করা যেতে পারে, ভিআইটি, ওকে, অথবা ভি স্কোয়ার্ড বাই আর মাল্টিপ্লাইড বাই টি, অথবা হচ্ছে আই স্কোয়ার্ড আর টি। এগুলো আমরা চলতরিতের মধ্যে পড়ে আসছি, বিভিন্নভাবে ইলেকট্রিক্যাল ওয়ার্ক বের করা যাইতে পারে। কিউ টুটা হচ্ছে ফ্রিজের ভিতরে যে খাবার আছে সেই খাবার থেকে আমরা কতটুকু তাপশক্তি বের করতেছি, আর কিউ ওয়ানটা হচ্ছে ফাইনালি আমরা বাইরে কতটুকু তাপশক্তি মুক্ত করে দিচ্ছি। ওকে, সো এটাকে বলা হয় ফ্রিজের ভিতরের প্রকোষ্ঠ থেকে নির্গত তাপশক্তি বা ফ্রিজের ভিতরের খাবার থেকে নির্গত তাপশক্তি, আর এটাকে বলা হয় হচ্ছে পরিবেশে নির্গত তাপশক্তি বা পরিবেশে বর্জিত তাপশক্তি। পরিবেশের মধ্যে আমরা কতটুকু হিট রিলিজ করে দিছি, ঠিক আছে? তো টার্মিনোলজিগুলোর সাথে খুবই খুবই মানে ক্লোজলি একটা আন্ডারস্ট্যান্ডিং থাকা লাগবে, আদারওয়াইজ কিন্তু কিউ টু আর কিউ ওয়ানের মধ্যে তুমি প্যাচ লাগাই ফেলবা। ওকে, তাহলে দেখো সম্পর্কটা হচ্ছে ডাব্লিউ ইজ ইকুয়ালস টু কিউ ওয়ান মাইনাস কিউ টু, এই হচ্ছে ফর্মুলা, ঠিক আছে? একদম ওই যে হিট ইঞ্জিনের মতোই আর কি। ওকে, এবং দেখো এটা কিন্তু পুরো কার্নোর ইঞ্জিনের উল্টা, সেটাকে আমরা প্রত্যাবর্তী প্রক্রিয়া হিসাবে কনসিডার করব। যদি প্রত্যাবর্তী প্রক্রিয়া হিসাবে কনসিডার করি, যেখান থেকে তুমি তাপ শক্তি বের করলা সেখানকার তাপমাত্রা কত, T2, যেখানে তাপ শক্তি ছাড়লা Q1 সেখানকার তাপমাত্রা কত, T1। তার মানে আমি আবার অ্যাপ্লাই করতে পারি Q1 বাই Q2 ইজ ইকুয়ালস টু T1 বাই T2। এটা কিন্তু এখানেও অ্যাপ্লিকেবল, যেহেতু এটাকে আমরা প্রত্যাবর্তী একটা রেফ্রিজারেটর হিসেবে কনসিডার করতেছি। বুঝছেন? সহজ, কিন্তু এই হচ্ছে আমাদের রেফ্রিজারেটরের কাহিনী। এখন রেফ্রিজারেটর থেকে আপনাকে আরেকটা জিনিস বের করতে বলবে। আচ্ছা, এটা এখনো তোমার মধ্যে একটু হালকা কনফিউশন থেকে যেতে পারে, আমরা সামনে ম্যাথ করব, ম্যাথ করলে ক্লিয়ার হয়ে যাবে, চিন্তা করো না। এখান থেকে তোমাকে একটা জিনিস বের করতে বলতে পারে, সেটা হচ্ছে সিওপি, কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স বা কার্য সম্পাদন সহ। আমরা ফ্রিজের ক্ষেত্রে ইফিসিয়েন্সি বের করি না, বের করি হচ্ছে সিওপি। ওকে, এখন সিওপি জিনিসটা কি দেখো, আমার টার্গেট কি ফ্রিজ থেকে টার্গেট হচ্ছে খাবার ঠান্ডা করা। এখন যত কম শক্তি খরচ করে আমি খাবার ঠান্ডা করতে পারবো ততই তো আমার জন্য ভালো। টার্গেট হচ্ছে কাজ কম করা, কম কাজ করে বেশি পরিমাণ তাপ শক্তি রিলিজ করা। যত ইজিলি এটা করতে পারবো তত আমার জন্য ভালো। সো এর জন্যই হচ্ছে আমরা সিওপিটা মেজার করি। আবার বলতেছি, আমাদের টার্গেট হচ্ছে, দেখো আমার ফ্রিজ চালানোর জন্য কারেন্ট লাগতেছে, কারেন্ট বিল যত কম আসবে তত ভালো। তার মানে বৈদ্যুতিক শক্তি বা বৈদ্যুতিক কাজ যত কম হবে আমার জন্য তত ভালো, এবং যত বেশি তাপ শক্তি বের হবে খাবার তত ঠান্ডা হবে, তত ইজিলি ঠান্ডা হবে। সো আমার টার্গেট হচ্ছে কাজ কম করা বা বৈদ্যুতিক শক্তি কম খরচ করা, এবং ফ্রিজের ভিতরে যে খাবার আছে সেখান থেকে বেশি পরিমাণ তাপ শক্তি বের করা। সো টার্গেট হলো ডাব্লিউ এর মানটা কমানো, কিউ টুর মানটা বাড়ানো। এটা যত ইজিলি করা যাবে ফ্রিজ তত ভালো, এবং এটাই মেজার করা হয় ফ্রিজের কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স বা ফ্রিজের কার্য সম্পাদন সহগ বা সিওপির সাহায্যে। ওকে, তাহলে আসো সেটা আমরা একটু দেখি। ফ্রিজের কার্য সম্পাদন সহগ বা হচ্ছে সিওপি। আচ্ছা, ফ্রিজের সিওপি মানে কি? সিওপি মানে হচ্ছে, দেখো আরেকবার ফ্রিজটা আঁকো, এই হচ্ছে ফ্রিজ, বুঝো ফ্রিজের ভিতরে কি আছে, এই হচ্ছে আপেল। ওকে, এই হচ্ছে আপেল। আমরা কি করতেছি, আমরা বাইরে থেকে করতেছি কাজ, বৈদ্যুতিক কাজ, এখান থেকে তাপ শক্তি বের করতেছি Q2 পরিমাণ, ভিতরে টেম্পারেচার T2, বাইরে বর্জন করতেছি কতটুকু, Q1 পরিমাণ, বাইরে টেম্পারেচার হচ্ছে T1। ঠিক আছে, সিওপি কি হবে? সিওপি হচ্ছে আউটপুট ডিভাইডেড বাই ইনপুট, কনসেপ্ট সেম। আমরা আউটপুট হিসাবে কি পাচ্ছি এবং তার জন্য ইনপুট কি দেওয়া লাগতেছে। আচ্ছা বলো তো, ফ্রিজের ইনপুট কি? এটা কি ফ্রিজের ইনপুট? না, এটা ইনপুট না, ইনপুট হচ্ছে কাজ। ফ্রিজটাকে চালানোর জন্য তোমার কি দেওয়া লাগতেছে? বৈদ্যুতিক শক্তি বা বৈদ্যুতিক কাজ করা লাগতেছে। সো ইনপুট হচ্ছে ডাব্লিউ, ঠিক আছে? ইনপুটটা কি? ইনপুট হচ্ছে ডাব্লিউ। বলো আউটপুট কি হবে? আউটপুট মানে কি? মানে হচ্ছে কাঙ্ক্ষিত আউটপুট। ফ্রিজ থেকে আমরা কি চাই? আমরা চাই খাবারটা ঠান্ডা হোক। খাবার কেন ঠান্ডা হচ্ছে? এই Q2 কে ফ্রিজের বাইরে বের করার জন্য। মানে ফ্রিজের ভিতরে যে খাবার রাখা আছে সেই খাবার থেকে তাপ শক্তি বের করলেই তো খাবার ঠান্ডা হবে, তাই না? সো টার্গেটটা হচ্ছে Q2 টাকে বের করা, এটাই ফ্রিজের আউটপুট। সো ফ্রিজের আউটপুট কিন্তু Q2, Q1 না। কেয়ারফুল, Q1 কিন্তু ফ্রিজের আউটপুট না, আউটপুট হচ্ছে Q2। ফ্রিজ আমরা কেন ব্যবহার করতেছি? খাবার ঠান্ডা করার জন্য। খাবার কেন ঠান্ডা হচ্ছে? এই Q2 বের হওয়ার জন্য। সো এইটা হচ্ছে ফ্রিজের টার্গেট, Q2 কে বের করা। এইটা আমাদের ডিজায়ার্ড আউটপুট, এবং এটা করার জন্য ইনপুট হিসেবে কি দেওয়া লাগতেছে? W। ওকে, এখন তুমি মিলে দেখো, কনসেপ্ট মিলে যাবে। আমাদের টার্গেট ছিল হচ্ছে যত কম কাজ করে যত বেশি তাপ শক্তি খাবারের মধ্যে থেকে বের করা যায় ফ্রিজ তত ভালো। তার মানে ডাব্লিউ এর মান যত কম হবে এবং কিউটুর মান যত বেশি হবে ফ্রিজ তত ভালো। ডাব্লিউ এর মান যত কম হবে সিওপি তত বেশি হবে, কিউটুর মান যত বেশি হবে সিওপি তত বেশি হবে। তার মানে ফ্রিজের কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স যত বেশি হবে ফ্রিজ তত ভালো। ওকে, তাহলে ফ্রিজ কখন ভালো হবে? যখন কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স বেশি হবে। এটা যত বেশি হবে ফ্রিজ
তত ভালো। বুঝেছো? একদম ইজি। এই হচ্ছে আমাদের সিওপির ফর্মুলা, এটা লাগবে ম্যাথ করার জন্য। তাহলে দেখেন সিওপির ফর্মুলাটা হচ্ছে Q2 বাই ডাব্লিউ। ডাব্লিউ মানে কি ছিল? ডাব্লিউ মানে ছিল হচ্ছে Q1 মাইনাস Q2। ঠিক আছে, Q1টা হচ্ছে বাইরে বর্জিত তাপ শক্তি, Q2টা হচ্ছে ফ্রিজের ভিতরে যে খাবার আছে সেখান থেকে বের করা তাপ শক্তি। ওকে, আবার যেহেতু এটা প্রত্যাবর্তী ফ্রিজ বা প্রত্যাবর্তী একটা সিস্টেম, সো আমরা বলতে পারি Q1 বাই Q2 ইজ ইকুয়ালস টু T1 বাই T2। এখান থেকে তুমি সিওপির ফর্মুলাটাও লিখতে পারো, সিওপি ইজ ইকুয়ালস টু উপরে হচ্ছে T2, নিচে হচ্ছে T1 মাইনাস T2। আচ্ছা, T2টা কি? T2 হচ্ছে ফ্রিজের ভিতরের তাপমাত্রা। ঠিক আছে, T2 কি? T2 হচ্ছে ফ্রিজের ভিতরের তাপমাত্রা, ফ্রিজের ভিতরের তাপমাত্রা বা টেম্পারেচার। আর T1টা হচ্ছে বাইরের তাপমাত্রা বা পরিবেশের তাপমাত্রা, বাইরের টেম্পারেচার। সিমিলারলি Q1 Q2 কনসেপ্টটা কি ছিল? Q1 হচ্ছে বাইরে ফ্রিজ কতটুকু তাপশক্তি বর্জন করতেছে, আর Q2 হচ্ছে ফ্রিজের ভিতরে যে খাবার রাখা আছে সেই খাবারের মধ্যে থেকে সে কতটুকু তাপশক্তি বাইরে বের করে আনতেছে। আরেকটা ব্যাপার মাথায় রাখা লাগবে, সিওপির মান কিন্তু গ্রেটার দ্যান 1 হইতে পারে। ইফিসিয়েন্সি যেমন কখনো একের চেয়ে বেশি হইতো না, বাট সিওপি কিন্তু গ্রেটার দ্যান 1 হইতে পারে। সিওপি ক্যান বি গ্রেটার দ্যান 1। ঠিক আছে, ক্যান বি গ্রেটার দ্যান 1, এবং মোস্ট অফ দ্য কেসেস সেটাই হবে, গ্রেটার দ্যান 1। এবং মোস্ট অফ দ্য কেসেস আমরা কি দেখব? মোস্ট অফ দ্য কেসেস সিওপিটা আসলে মোটামুটি 2 থেকে 4 এই রেঞ্জের মধ্যে ভ্যারি করে। ঠিক আছে, 2 থেকে 4 এই রেঞ্জের মধ্যে ভ্যারি করে, বা 2 থেকে 5 এই রেঞ্জের মধ্যে ভ্যারি করে সিওপি ফ্রিজের। ঠিক আছে, এবং সিওপি যত বেশি হবে ফ্রিজ কি তত ভালো, মানে ওই ফ্রিজ তত কম কাজ করে বেশি পরিমাণ হিট রিলিজ করতে পারতেছে। বুঝছেন? সহজ একদম, পারবো। যেমন ধরো তোমার বললো সিওপি হচ্ছে 2.5, এটার মানে কি? মানে হচ্ছে ফ্রিজ 1 জুল কাজ করে 2.5 জুল তাপ শক্তি বের করে আনতে পারতেছে। ওকে, সিওপি হচ্ছে 4, মানে কি? ফ্রিজ 1 জুল কাজ করে 4 জুল পরিমাণ তাপ শক্তি ফ্রিজের ভিতর থেকে বের করে আনতে পারতেছে। ওকে, সো সিওপি যত ভালো তত কম কাজ করে ফ্রিজ বেশি পরিমাণ তাপ শক্তি বের করে আনতে পারবে, বা খাবারকে তত ইজিলি ঠান্ডা করতে পারবে। মনে থাকবে, সহজ, এর বাইরে আর কিছু লাগবে না। ফ্রিজের ম্যাথ করলে এখন ক্লিয়ার হয়ে যাবে। আসো ম্যাথ করি। দেখো কি বলছে। বলছে একটা রেফ্রিজারেটরে কার্য সম্পাদন সহক সিওপিকে অনেক ক্ষেত্রে কে দ্বারা প্রকাশ করা হয় 4.6। এটি ঠান্ডা প্রকোষ্ঠ হতে প্রতি চক্রে 250 জুল তাপ অপসারণ করে। ঠান্ডা প্রকোষ্ঠ মানে ভিতরের প্রকোষ্ঠ থেকে সে 250 জুল তাপ শক্তি বের করে আনে। প্রতি চক্রে রেফ্রিজারেটর চালানোর জন্য কি পরিমাণ কাজ সরবরাহ করতে হবে, কি পরিমাণ তাপ শক্তি সে প্রতি চক্রে বর্জন করবে। দেখো, একটা হচ্ছে ঠান্ডা প্রকোষ্ঠ থেকে কি পরিমাণ অপসারণ করবে, মানে খাবার থেকে কি পরিমাণ তাপ শক্তি বের করবে, এটা হচ্ছে Q2। এবং তোমার যেটা জিজ্ঞাসা করছে প্রতি চক্রে কি পরিমাণ তাপ শক্তি বর্জন করবে, মানে পরিবেশে কতটুকু বর্জন করবে, ওইটা হচ্ছে Q1। তাহলে তোমার বের করতে বলছে W আর হচ্ছে Q1, দেওয়া আছে কি সিওপি এবং Q2। চলো ম্যাথ করে ফেলবা, সময় লাগবে না। কে বা সিওপির মান হচ্ছে 4.6, এবং Q2 যেটা আমরা ঠান্ডা প্রকোষ্ঠ থেকে বের করতেছি সেটা হচ্ছে কত প্রতি চক্রে 250 জুল। বলো সিওপির ফর্মুলা কি? সিওপির ফর্মুলা হচ্ছে Q2 ডিভাইডেড বাই W। আমার লাগবে কি W মানে হচ্ছে Q2 বাই K। Q2 হচ্ছে 250 ডিভাইডেড বাই 4.6, এইটা হচ্ছে W বা প্রতি চক্রে ফ্রিজের কৃত কাজ। বুঝছো? এটা হচ্ছে এক নম্বরটা। 2 নম্বরে কি বলছে? কি পরিমাণ তাপ প্রতি চক্রে বর্জন করবে, মানে Q1। বলো Q1 কত হবে? Q1 হবে হচ্ছে Q2 প্লাস W। Q2 এর মান কত? 250, W এর মান কত? 250 ডিভাইডেড বাই 4.6 জুল। শেষ। ভাই ফ্রিজের ম্যাথ হচ্ছে অন্যতম সহজ ম্যাথ, ঠিক আছে? ফ্রিজের ম্যাথ বেশি সহজ, এখান থেকে পেঁচানোর মতো তেমন কোনো প্রশ্নই নাই। পারবো, শিওর। ওকে, আচ্ছা নেক্সট, পরেরটা আসো। কি বলছে? চলো, একটা রেফ্রিজারেটর -70°C তাপমাত্রার তাপ আধার থেকে 3500 জুল তাপ শক্তি গ্রহণ করে। মানে হচ্ছে ভিতরের প্রকোষ্ঠের তাপমাত্রা তোমার বলছে -70°C, লেট সাপোজ, এবং সেখান থেকে সে 3500 জুল শক্তি তাপ শক্তি গ্রহণ করছে। মানে হচ্ছে ভিতরের তাপ আধার থেকে সে 3500 জুল তাপ শক্তি বের করছে। ওকে, এবং উচ্চতর তাপমাত্রার তাপ আধারে 5200 জুল তাপ শক্তি বর্জন করে, মানে হচ্ছে বাইরে পরিবেশে নির্গত করছে কতটুকু? 5200 জুল। বলছে রেফ্রিজারেটরে কার্য সম্পাদন সহক নির্ণয় করো তাপ আধারের উচ্চতর তাপমাত্রা কত হবে। এটা কোনো প্রশ্ন হইলো? আসো 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 আসো। দেখছো, একবার ফর্মুলা যদি শিখে যাও, এগুলো আসলে বাচ্চা পোলাপানের কাজ। এই হচ্ছে ফ্রিজ, ঠিক আছে? ফ্রিজের ভিতরে তাপ শক্তি কত বলো? ধরো আপেল আছে, কিছু যার কারণ কেউ নাই তার কি আছে বলো? তার আপেল আছে। ওকে, সো আমাদের ভিতরে তাপমাত্রা হচ্ছে -70°C, মানে 203 কেলভিন। ওকে, সো ভিতরের টেম্পারেচার T2 হচ্ছে 203 কেলভিন।
ওকে, এবং এখান থেকে আমরা তাপ শক্তি বের করছি কতটুকু 3500 জুল, মানে Q2। ওকে, Q2 কত? Q2 হচ্ছে 3500 জুল, ঠিক আছে। দেন আমরা বাইরে তাপ শক্তি রিলিজ করে দিছি কতটুকু 5200 জুল, বাইরে হচ্ছে তাপ শক্তি রিলিজ করা হয়েছে Q1 5200 জুল, এবং বাইরের টেম্পারেচার আমাদের বের করা লাগবে T1 ইজ ইকুয়ালস টু হোয়াট? বলো কেমনে করবা? ফ্রিজ তো কার্নো চক্র মেনে চলতেছে, তাহলে অবশ্যই আমরা লিখতে পারি Q1 বাই T1 ইজ ইকুয়ালস টু Q2 বাই T2। আমার লাগবে কি T1, বলো T1 কত হবে? T1 হবে Q1 বাই Q2 মাল্টিপ্লাইড বাই T2। Q1 কত? 5200, ঠিক আছে। Q2 কত? Q2 হচ্ছে 3500। ওকে, T2 কত বলো? T2 ভিতরের তাপমাত্রা হচ্ছে 203, এখান থেকে T1 এর মান বের হয়ে যাবে, গেল। দেন কি বলছে? কার্য সম্পাদন সহগ নির্ণয় করো, সিওপি বের করতে বলছে। বলো সিওপি কেমনে বের করবা? সিওপি ইজ ইকুয়ালস টু উপরে T2 নিচে T1 মাইনাস T2, শেষ। T2 কত? T2 হচ্ছে 203, ঠিক আছে, আর নিচে T1 এর মানে যেখান থেকে বের হবে, আর T2 এর মান হচ্ছে 203, এখান থেকে সিওপি বের হয়ে যাবে। সহজ না বলো তো? একদম সহজ, একবার পেরে গেলে ফ্রিজের ম্যাথ আসলে কোনো ব্যাপারই না, পারবো, ঠিক আছে। ওকে, নেক্সট কি বলছে? একটা রেফ্রিজারেটর 5 মিনিট ধরে 400 ভোল্ট বিভব পার্থক্যে 5 অ্যাম্পিয়ার কারেন্ট গ্রহণ করতেছে। 5 মিনিটে রেফ্রিজারেটরটা সামথিং জুল তাপ শক্তি বর্জন করে। কোথায় বর্জন করে? পরিবেশে বর্জন করে। প্রশ্ন হচ্ছে সিওপির মান বা কার্য সম্পাদন সহগের মান বের করো। 5 মিনিটে ফ্রিজের ভিতর থেকে নির্গত তাপ শক্তি কত? 5 মিনিটে ফ্রিজের ভিতর থেকে কতটুকু তাপ শক্তি নির্গত হয়েছে। ওকে, তাহলে আসেন করা যাক সহজ ম্যাথ, যেটা আমার করা লাগবে। আমার মনে হয় পরের পার্টটা আগে করলে একটু ভালো হইতো, বাট ঠিক আছে, সমস্যা নাই। আসো আমরা প্রথমে যেটা করব, 5 মিনিটে আমাদের কতটুকু কাজ করা লাগছে সেটা বের করব। কি করব? 5 মিনিটে আমাদের কতটুকু কাজ করতে হয়েছে সেটাকে আমরা বের করব। কেমনে বের করব? দেখো এখানে বৈদ্যুতিক কাজ হয়েছে না? কি কি দেওয়া আছে? ভোল্টেজ দেওয়া আছে, কারেন্ট দেওয়া আছে, টাইম দেওয়া আছে। তাহলে বৈদ্যুতিক কাজ কত হবে বলো? VIT। ওকে, ভোল্টেজ কত? 400 ভোল্টেজে চলছে, ভাই রে ভাই। বলো কারেন্ট কত? 5 অ্যাম্পিয়ার কনস্ট্যান্ট কারেন্ট। টাইম হচ্ছে কত? 5 মিনিট। 5 মিনিট মানে হচ্ছে 300 সেকেন্ড। ওকে, সো এখান থেকে আমরা কৃত কাজ পেয়ে যাব। কত হবে বলো? এখানে হচ্ছে 20, এখানে হচ্ছে 3, 60, তারপর 1 2, তার হচ্ছে 3 4, এত জুল। এটা হচ্ছে কৃত কাজ। তোমাকে বলছে ফ্রিজটা বাইরে তাপ শক্তি বর্জন করছে, মানে হচ্ছে Q1 এর মান দিয়ে দিছে। যদি বলতো ঠান্ডা প্রকোষ্ঠ থেকে নির্গত করছে, সেটা হচ্ছে Q2। বাইরে বর্জন করছে মানে হচ্ছে Q1। কয়টা শূন্য? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তার মানে একের পর 6টা শূন্য। এখানেও তো 1 2 না 5টা শূন্য আসছে। 1 2 3 4 5 6 জুল, ঠিক আছে। বের করতে বলছে কি সিওপি, বলো সিওপি কেমনে বের করবা? সিওপি ইজ ইকুয়ালস টু Q1 না Q2 ডিভাইডেড বাই W। W এর মান আমরা জানি, বাট Q2 এর মান আমরা জানি না। আচ্ছা, Q2 এর মান এভাবে বের করা যায় না বলো তো? Q2 এর মান বের করা যায় Q1 মাইনাস W থেকে। কারণ Q1 মানে কি ছিল বলো তো? W প্লাস Q2। এই এটা পড়ছি না, এই বলো Q1 মানে কি? W প্লাস Q2। তাহলে Q2 সমান কি হবে? Q2 সমান হবে Q1 মাইনাস W, তাই না? জাস্ট বসাই দাও, আর তো কিছু করা লাগবে না। এবার তুমি ক্যালকুলেট করো, চলো Q1 কত? Q1 হচ্ছে একের পর 6টা শূন্য, একের পর 6টা শূন্য মাইনাস W কত? 6-এর পর 5টা শূন্য, জীবন একটা বেদনা। W আবার 6-এর পর 5টা শূন্য, ঠিক আছে। এখান থেকে সিওপি বের হবে কত? মোস্ট প্রবাবলি হচ্ছে 2/3 আসবে সিওপি, ঠিক আছে। কত আসবে? 2/3। এটা হচ্ছে সিওপি, ভেরি পোর সিওপি। এই ফ্রিজ কিনা যাবে না কিন্তু, হ্যাঁ, সিওপির অবস্থা খুব খারাপ। 2/3, জঘন্য অবস্থা। পারবো? তাও ক্যালকুলেশন একবার করো, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, বাট দিস ইজ দ্য প্রসেস। সেকেন্ডটাই কি বলছে? 5 মিনিটে ফ্রিজের ভিতর থেকে নির্গত তাপ শক্তি কত? দেখো তুমি 5 মিনিটে কৃত কাজ জানো, তুমি 5 মিনিটে হচ্ছে বর্জিত তাপ শক্তি জানো, তাহলে ফ্রিজের ভিতর থেকে কতটুকু তাপ শক্তি বের হয়েছে সেটা কেমনে বের করবা? ভাই তোমাকে বের করতে বলছে Q2, বলো কেমনে বের করবা? Q2 ইজ ইকুয়ালস টু Q1 মাইনাস W। Q1 তুমি জানো, W তুমি জানো, একটা থেকে আরেকটা মাইনাস করে দাও, তাইলে হয়ে যাবে 4-এর পর 5টা শূন্য। বসাও, 4-এর পর 1 2 3 4 5 জুল। এটাই হচ্ছে 5 মিনিটে ফ্রিজের ভিতর থেকে বর্জিত তাপ শক্তি। বুঝেছো? সহজ না বলো তো? অনেক সহজ, পারবো? গুড। নেক্সট আসো, কি বলছে? বলছে একটা রেফ্রিজারেটরের মোটর
প্রতি সেকেন্ডে প্রাপ্ত শক্তি, আচ্ছা প্রতি সেকেন্ডে প্রাপ্ত শক্তি হচ্ছে 200 জুল। এর ফ্রিজিং কক্ষের তাপমাত্রা -3 ডিগ্রি সেলসিয়াস এবং বাহিরের বায়ুর তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস হলে আদর্শ দক্ষতায় 10 মিনিটে সর্বোচ্চ কি পরিমাণ তাপ শক্তি ফ্রিজিং কক্ষ হতে নিষ্কাশিত হবে? বলো, কি বের করতে বলছে? Q2 বের করতে বলছে। ফ্রিজিং কক্ষ থেকে মানে হচ্ছে ভিতরে যে ঠান্ডা প্রকোষ্ঠ আছে সেখান থেকে কতটুকু তাপ শক্তি তুমি বের করতে পারবা। ওকে, সো আমাদের বের করতে বলছে হচ্ছে Q2। আসো, এই হচ্ছে আমাদের আপেল। ভাইয়া আপেল একবার আপনি সবুজ আঁকতেছেন, একবার সাদা, একবার হলুদ। আমার মনে আসলে রং লাগছে, তো এর জন্য বিভিন্ন রঙের আপেল আঁকতেছি, ঠিক আছে? এটাই তো বলবা, আমি না বললেও তোমরা এটাই বলবা, জানি তো, তোমাদের হয়েই বলে দিলাম, তোমাদের প্রতিনিধি হিসেবে কাজ করলাম। আসো, ভিতরের তাপমাত্রা কত? -3 ডিগ্রি সেলসিয়াস। সো আমাদের T2 যেটা, সেটা হচ্ছে 270 কেলভিন। ওকে, বাইরের প্রকোষ্ঠের তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস, মানে হচ্ছে 300 কেলভিন। হ্যাঁ, কত? 300 কেলভিন। ওকে, এবার বলছে কি, বলছে প্রতি সেকেন্ডে প্রাপ্ত শক্তি মোটর থেকে। আচ্ছা, ফ্রিজের মোটর ফ্রিজকে প্রতি সেকেন্ডে 200 জুল শক্তি দিতেছে, মানে কি? ওয়ার্ক, কাজ করতেছে। মোটর কি করবে? বৈদ্যুতিক মোটর ফ্রিজকে শক্তি দিবে ভাই। শক্তিটা কি আকারে দিবে? কাজ হিসাবে দিবে, ঠিক আছে? সো প্রতি সেকেন্ডে কাজ করতেছে কতটুকু? প্রতি সেকেন্ডে কাজ করতেছে হচ্ছে 200 জুল প্রতি সেকেন্ডে। তোমাকে বলছে 10 মিনিটে সর্বোচ্চ কি পরিমাণ তাপ শক্তি আমরা ফ্রিজের ভিতর থেকে বের করতে পারবো। তাহলে বলো তো 10 মিনিটে আমি কাজ করব কতটুকু? এই মোটর কাজ করবে কতটুকু? এটা তো 1 সেকেন্ডে করছে। 200 জুল কাজ যে করছে এটা তো 1 সেকেন্ডে করছে, প্রতি সেকেন্ডে কাজ। তাহলে বলো 10 মিনিটে কতটুকু কাজ করবে? 10 মিনিটে কৃত কাজ, কি কৃত কাজ কত হবে বলো? W ইজ ইকুয়ালস টু 1 সেকেন্ডে কৃত কাজ হচ্ছে 200, 10 মিনিট মানে কি 600 সেকেন্ড না? 600, তাহলে হচ্ছে 12, 1, 2, 3, 4 জুল। এতটুকু কাজ হচ্ছে করা হবে কার উপর? ফ্রিজের উপর। এবার আমাকে বলো তো, আমার বের করা লাগবে হচ্ছে Q2। 10 মিনিটে কতটুকু তাপ শক্তি ঠান্ডা প্রকোষ্ঠ থেকে বের হলো? কৃত কাজ আমি জানি। আচ্ছা, সিওপি দিয়ে এটা খুব সহজে বের করা যাবে না? সিওপির ফর্মুলা কি? সিওপির ফর্মুলা হচ্ছে উপরে Q2 নিচে W। W আমি জানি, সিওপির মান সামহাও বের করতে পারলেই তো Q2 বের হয়ে যাচ্ছে। সিওপি কেমনে বের করব? এই যে T1 দেওয়া আছে, T2 দেওয়া আছে, এখান থেকে সিওপি বের করা যাবে না। বসাও তো দেখি, খালি বসাও, খেলা হয়ে যাবে। এখানে হচ্ছে T2, নিচে হচ্ছে T1 মাইনাস T2, এই পাশে Q2 ডিভাইডেড বাই W। আমার কি লাগবে? Q2 লাগবে। তাহলে আসো, Q2 is equals to T2 multiplied by W divided by T1 minus T2। বলো T2 কত? T2 হচ্ছে 270 মাল্টিপ্লাইড বাই W কত? W হচ্ছে 10 মিনিটে কৃত কাজ, 12 এর পর 1, 2, 3, 4 ডিভাইডেড বাই T1 মাইনাস T2। T1 কত? মানে হচ্ছে কত? 30। এবার ক্যালকুলেট করো, একটা শূন্য বাদ, এখানে যাবে কত? 270 মাল্টিপ্লাইড বাই 4, 4 এর পর 1, 2, 3, 4000। ঠিক আছে, তাহলে এখান থেকে ক্যালকুলেটর করে ফেলতে পারো। কত হবে? 4 7 হচ্ছে 28, 2 মানে 108 আর কি, তারপর হচ্ছে 1 2 3 4, 1 2 3 4, শেষ। 1 2 3 4। বুঝেছো? পারবে না বলো তো? একদম ইজি, পারবো। এটাই আমাদের অ্যান্সার। তার মানে 10 মিনিটে ভিতর থেকে ম্যাক্সিমাম তাপ শক্তি নিষ্কাশন করা যাবে কত? 108, তারপর হচ্ছে 4টা শূন্য জুল। বুঝতে পেরেছি। আসেন নেক্সট। ও শেষ, ও মাই গড, শেষ ভাই, শেষ আর নাই। দেখো, সো ফ্রিজের যে কয়টা ম্যাথ করাইলাম, এই কয়টা যদি করা থাকে এর বাইরে থেকে আর প্রশ্ন আসবে না গো। দিস ইজ মোর দ্যান এনাফ। এবার দেখো সবকিছু বুঝছো কিনা? বুঝলে আসলে আমাদের চ্যাপ্টার দ্য এন্ড, শেষ, দ্য এন্ড শেষ ভাই। মানসিক শান্তি কাজ করতেছে। তারা তরঙ্গের জন্য ইম্পর্টেন্ট টপিক যেখান থেকে সিকিউ আসবে বলে দেন। এটা ব্যাচ ফ্লেমসের ক্লাস, এখানে আমি তরঙ্গ নিয়ে কেন কথা বলবো? তোমাকে কিন্তু ধরে মাইট দিব, ঠিক আছে? পোলাপান, জায়গার জিনিস জায়গায় বলতে হবে। বন্যেরা বনে সুন্দর, তরঙ্গ ব্যাচে লিটছে, ঠিক আছে? যাই হোক, দেখেন বুঝছেন কিনা? বুঝলে হচ্ছে আমাদের কমপ্লিট থার্মোডাইনামিক্স আমাদের শেষ। আমরা হচ্ছে নেক্সট উইক থেকে আগামী 2 দিন আপনাদের বন্ধ থাকবে। আমি হয়তো বা ঢাকায় থাকবো না 2 দিন। আমি এটার জন্য অপেক্ষায় ছিলাম যে কবে সেকেন্ড পেপার ব্যাচে থার্মোডাইনামিক্স শেষ হবে আর কবে হচ্ছে ফার্স্ট পেপার ব্যাচে আইডিয়াল গ্যাস শেষ হবে। সো নেক্সট ক্লাস হয়তো আমাদের ফার্স্ট পেপার ব্যাচে আইডিয়াল গ্যাস শেষ হয়ে যাবে। দেন হচ্ছে আমি একটু বাসার দিকে যাব। সো 2 দিন হয়তো আমি বাসায় থাকবো, দেন আবার ঢাকায় ব্যাক করবো। সো শনিবার থেকে হচ্ছে আমরা জ্যামিতিক আলোক বিজ্ঞান শুরু করে দিব, ঠিক আছে? ওকে, ঠিক আছে গাইস, তাহলে আশা করি সবাই বুঝতে পারছি, কারো কোনো কনফিউশন নাই। আমাদের থার্মোডাইনামিক্স চ্যাপ্টারটা বেশ ভালো মতো পড়া হয়েছে, অনেক ডিটেলসে শেখানো হয়েছে
তোমাদের প্রত্যেকটা জিনিস। আশা করি তোমরাও মনোযোগ দিয়ে পড়াশোনা করছো। যেই যেই জিনিসগুলো ক্লাসের মধ্যে পড়ানো হয়েছে সেগুলো যদি ভালো মতো প্র্যাকটিস করো, এর বাইরে তুমি কখনোই আসলে কোনো প্রশ্ন ফেস করবে না। জাস্ট যেভাবে যেভাবে পড়াইছি, যেই যে ম্যাথগুলো প্র্যাকটিস করাইছি এগুলো ভালো মতো করে যাওয়া লাগবে। দ্যাট উইল বি এনাফ ফর ইউর প্রিপারেশন। পড়তে থাকেন ভালো মতো। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে শনিবার, আগামী শনিবার। আগামী দুদিন কিন্তু বন্ধ, সোমবার আর বুধবার কিন্তু বন্ধ। এর মধ্যে যারা থার্মোডাইনামিক্সে পিছিয়ে আছে, যাদের থার্মো শেষ হয় না বা কোনো চ্যাপ্টারে গ্যাপ আছে, এই গ্যাপ কভার করে ফেলো। এই দুদিনের মধ্যে বা এই উইকটার মধ্যে হচ্ছে গ্যাপ কভার করে ফেলো। আগামী শনিবার থেকে আমরা একসাথে জ্যামিতিক আলোক বিজ্ঞান শুরু করব। পড়তে থাকেন ভালো মতো। আজকের মতো এই পর্যন্তই। আদিওস, টাটা।